আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকে আমরা পড়ব হচ্ছে ফিন্যান্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। অধ্যায়টি খুবই সহজ হলেও আমাদের অনেকেই অধ্যায়টি হচ্ছে আমাদের বুঝতে সমস্যা হয় এবং ছোট ছোট জায়গায় আমাদের কিছু কিছু ভুল হয়, যেই কারণে আমরা নাম্বারটি অধ্যায় থেকে তুলতে পারি না। এই অধ্যায় থেকে সর্বনিম্ন 2টি সৃজনশীল আমাদের পরীক্ষাতে থাকবেই মাস্ট। তো 2টা থেকে 2টাই যদি আমরা সহজে অ্যান্সার করতে পারি তাহলে আমাদের 20 নাম্বার তুলে ফেলা খুবই সহজ হবে। এই অধ্যায়টি ফিন্যান্সের যতগুলো অধ্যায় আছে প্রথম পত্রে সবচেয়ে থেকে ছোট এবং সবচেয়ে সহজ একটি অধ্যায়। আমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করি তাহলে আমরা খুব সহজে অধ্যায়টি শিখে ফেলতে পারবো। আমরা দ্রুত লাইভে জয়েন হই, লাইভটাকে আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করি। যে বন্ধুদের সাথে আমরা বসে পরীক্ষা দিব তাদেরকে লাইভে মেনশন করি। যাদের এই অধ্যায়ে সমস্যা আছে, যারা হচ্ছে একটু চিন্তিত, যারা হচ্ছে ফিন্যান্স প্রথম পত্র এতদিন পড়ে নাই, তাদের জন্য, বিশেষ করে যারা পাশ করতে চায় তাদের জন্য এই অধ্যায়টা অন্যতম একটা অধ্যায়। কারণ এই অধ্যায়টা খুবই সহজ, 2টা সৃজনশীল পরীক্ষাতে আসবেই। একটু মনোযোগ দিয়ে যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে এই অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দ্রুত একটু লাইভে জয়েন হই, আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করি, গ্রুপে শেয়ার করে দেই। কারো যদি টাইমলাইনে শেয়ার দিতে সমস্যা হয় তাহলে গ্রুপে শেয়ার করি, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করি, বন্ধুদেরকে হচ্ছে এখানে মেনশন করি যাতে তারা ক্লাসটা করতে পারে। ওকে, ওয়ালাইকুম আসসালাম রনি, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা একটু ওয়েট করি, আমরা ঠিক 7:15-তে আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেব। ওকে, এবং ক্লাসের শেষে আমি বোর্ডের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে সকল প্রশ্নগুলো আসলে ইজি, ওই দুইটা প্রশ্নের অ্যান্সার যারা পারবে, যারা ওই দুইটা প্রশ্নের সৃজনশীলের সমাধান যারা করতে পারবে, তারা এই অধ্যায়ের বাকি যত প্রশ্ন আছে ম্যাথের সবগুলোই পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ওকে, এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সুজয়, আমরা একটু দ্রুত লাইভে জয়েন হই। সবাই হচ্ছে পরীক্ষার আগের দিনের জন্য পড়াগুলো জমাইতেছে, ঠিক আছে? তো ফিন্যান্স হচ্ছে এমন একটা মানে সাবজেক্ট, ফিন্যান্স প্রথম পত্র মেইনলি, যেটা কেউ একদিনে হচ্ছে কভার করতে পারবে না। একদিনে কেউই, কারো পক্ষে একদিনে পুরা বইটা 6টা অধ্যায় রিভাইজ দেওয়া হচ্ছে সম্ভব না। এই জন্য আগে থেকে আমাদের একটা একটা করে অধ্যায় শেষ করে ফেলাটা ভালো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রিমন, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু লাইভে জয়েন হই, যতজনই জয়েন হোক না কেন আমরা ঠিক 7:15-তে আমাদের ক্লাসটা শুরু করে দেবো। ওকে, এই অধ্যায়টা হচ্ছে ম্যাথের সাথে আমাদের কিছু হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনাও আছে। তো আমরা থিওরিটিক্যাল পড়াশোনাটা প্রথম 2টা স্লাইডে শেষ করব, তারপর আমরা সরাসরি আমাদের ম্যাথমেটিক্স টার্মে ঢুকে যাব। ওকে, প্রথম অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা সবচাইতে বেশি। প্রথম অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে, তৃতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল আসে, 3টা অথবা 2টা, ষষ্ঠ অধ্যায় থেকে 2টা, মানে সকল অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবেই। তো 5 দুগুণে অধ্যায় আছে 5টা, 4টা অধ্যায় হচ্ছে আমার ম্যাথের, একটা অধ্যায় হচ্ছে আমার থিওরিটিক্যাল। তো 5টা অধ্যায় থেকে 2টা করে আমার 10টা সৃজনশীল পরীক্ষাতে আসবে, এটা মোটামুটি শিওর। এরপর ম্যাথের যে কোনো একটা চ্যাপ্টার থেকে, হয় তৃতীয় অধ্যায় নয়তো ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে 3টা আসে না কখনো, আর হচ্ছে নবম অধ্যায়, এই 3টা অধ্যায় 3, 6 আর 9, এই 3টা অধ্যায় থেকে মাঝে মাঝে 3টা প্রশ্ন চলে আসে, টোটাল হবে 11টা প্রশ্ন, ঠিক আছে? কিন্তু প্রতিটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে মাস্ট। ঠিক আছে, 7:15 বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে, আমরা থিওরিটিক্যাল দিয়ে শুরু করব এবং আস্তে আস্তে আমরা হচ্ছে থিওরিটিক্যাল পড়াটা শেষ করার পর আমরা হচ্ছে ম্যাথে ঢুকে যাব। ওকে, এই অধ্যায় থেকে প্রচুর, এই অধ্যায় থেকে 30টা অবজেক্টিভ থেকে 5টা থেকে 6টা অবজেক্টিভ বা এমসিকিউ এই অধ্যায় থেকে আসে। আমরা এমসিকিউর ক্লাস মানে ফিন্যান্স আমাদের করতে হবে, নয়তো আমাদের একটু সমস্যা হয়ে যাবে। তো তার আগে আমরা হচ্ছে এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য আমাদের একটু এই থিওরিটিক্যাল পড়াটাও একটু আমাদের পড়তে হবে, ঠিক আছে? 3, 6, 8 এর ম্যাথ করলে হবে, 3, 6, 8 এর ম্যাথ করলেই হবে, কারণ হচ্ছে 3, 6, 8 থেকে তোমরা মিনিমাম 7টা সৃজনশীল কমন পেয়ে যাবা। কিন্তু এমন হইতে পারে মাঝে মাঝে 7টা সৃজনশীল তুমি পাইছো 3টা অধ্যায় থেকে, ঠিক আছে, কিন্তু একটা বা 2টা সৃজনশীল এমন হইতে পারে যে তুমি অ্যান্সার করতে পারতেছো না, একটু বেশি হার্ড আইসা পড়ছে পরীক্ষাতে, তখন কিন্তু একটা প্রেসার হয়ে যাবে। এই কারণে মিনিমাম 4টা অধ্যায় আমি রেকমেন্ড করব, যে মিনিমাম 4টা অধ্যায় হইলো প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। একটা অধ্যায় চাইলে স্কিপ করা যায়, কিন্তু 2টা অধ্যায় স্কিপ করাটা মানে এটা একটু ডেয়ারিং একটা ডিসিশন হয়ে যায়, ঠিক আছে? তো আমরা চাইলে হচ্ছে একটা অধ্যায় স্কিপ করতে পারি, কিন্তু আমাদের 4টা অধ্যায় শিখতেই হবে। ওকে, আর যারা হচ্ছে 5টা অধ্যায় মোটামুটি পারে তাদেরকে আমি বলবো অষ্টম অধ্যায়
অ্যান্সার না করা ট্রাই করতে, কারণ অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো খুব বড় হয়, অ্যান্সার গুলো খুব বড় হয়। ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ওকে, ইউএমএ 2 দেখো, এখানে বলছে কি, এখানে বলছে কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি বলা হয়। তাহলে সিনিয়র সিকিউরিটি বলা হয় কাকে? সিনিয়র সিকিউরিটি বলা হয় হচ্ছে কর্পোরেট বন্ডকে। মাঝে মাঝে পরীক্ষাতে প্রশ্ন আসে যে কর্পোরেট বন্ডকে কেন সিনিয়র সিকিউরিটি বলা হয়। এর উত্তরটা তোমরা কি লিখবা? কর্পোরেট বন্ডের সুদ মুনাফা অর্জনের পর, প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জন করে তখন সেই মুনাফার টাকা থেকে সর্বপ্রথম কর্পোরেট বন্ড যারা ক্রয় করে তাদেরকে সর্বপ্রথম সুদ প্রদান করা হয়। যেহেতু তাদেরকে সবচাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়, সবার আগে তাদের সুদ প্রদান করা হয়, এই কারণেই কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি কি বলা হয়। এরপর বলছে ট্রেজারি বন্ড দেউলিয়াত্বের ঝুঁকিমুক্ত। তার মানে ট্রেজারি বন্ডে দেউলিয়াত্বের ঝুঁকি নাই। কেন ট্রেজারি বন্ডে দেউলিয়াত্বের ঝুঁকি নাই? ট্রেজারি বন্ডের আরেকটা নাম হচ্ছে সরকারি বন্ড। সরকার মূলধন সংগ্রহের জন্য যেই বন্ড মার্কেটে ছাড়ে সেই বন্ডের নামই হচ্ছে আমার কি? ট্রেজারি বন্ড। তো ট্রেজারি বন্ড দেউলিয়াত্বের ঝুঁকিমুক্ত কেন? কারণ একটা দেশের সরকার কখনো দেউলিয়া হতে পারে না। যেহেতু একটা দেশের সরকার দেউলিয়া হওয়ার ঝুঁকি নেই, সেই কারণে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলেও দেউলিয়াত্বের ঝুঁকি বা দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকি কি প্রতিষ্ঠানের থাকে না। তারপর বলছে ইনডেঞ্চার কি? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। ইনডেঞ্চার কি? ইনডেঞ্চার হচ্ছে একটা দলিল। কেমন দলিল? এটা একটা বৈধ দলিল। কিসের বৈধ দলিল? বন্ড ক্রয় বিক্রয়ের বৈধ দলিল। ইনডেঞ্চার হচ্ছে বন্ড ক্রয় বিক্রয়ের একটা বৈধ দলিল। এর ভিতরে দুইটা জিনিসের দিকে ইন্ডিকেট করা থাকে, দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে বন্ড হোল্ডারের, আমরা যারা বন্ড ক্রয় করি তারা হচ্ছে বন্ড হোল্ডার। তাহলে বন্ড হোল্ডারদের অধিকার ও বন্ড ইস্যুকারীর মানে প্রতিষ্ঠান, যে বন্ড ইস্যু করে তারা হচ্ছে প্রতিষ্ঠান, তাহলে বন্ড ইস্যুকারীর দায় দায়িত্ব। তো এই দুইটা জিনিস বলছে কি, বন্ড হোল্ডারদের অধিকার আর বন্ড ইস্যুকারীর দায় দায়িত্ব সম্পর্কিত লিখিত যে বৈধ দলিল, সেই বৈধ দলিলটার নামই হচ্ছে কি? বৈধ দলিলটার নামই হচ্ছে ইনডেঞ্চার। ওকে, জামানতবিহীন বন্ড একটা আছে, যেই বন্ডের বিপরীতে প্রতিষ্ঠান কোনো জামানত রাখতে পারে না। জামানতের আরেকটা বাংলা হচ্ছে বন্ধক। আমরা জামানত বুঝি না, বন্ধক আমরা অনেকেই বুঝি। কোনো কিছু প্রতিষ্ঠানে জমা দিতে হবে, প্রতিষ্ঠান বন্ড হোল্ডারদের কাছে কিছু জমা দিবে, তারপরে বন্ড কি করবে? ইস্যু করবে। তো কোন প্রতিষ্ঠানগুলো জামানত ছাড়াই কোনো কিছু বন্ড হোল্ডারকে, প্রতিষ্ঠানের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট জামানত না দিয়েই বন্ড ইস্যু করতে পারে? কোন সকল কোম্পানি? যেই কোম্পানিগুলো আর্থিকভাবে সচ্ছল। অবজেক্টিভের জন্য আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্রেডিট রেটিং যাদের ভালো। ক্রেডিট রেটিং ভালো এমন কোম্পানি, তাহলে 5 স্টার। ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ স্টার কত? 5 স্টার। এটা তো পরীক্ষাতে আসে। যেমন আমরা আইডিএবিতে মুভি দেখি, কয় স্টার থাকে? 8 স্টার, 7 স্টার, 10 স্টার থেকে। তো ক্রেডিট রেটিং হয় 5টা স্টারের উপর, 5 স্টারের উপর। 3 স্টার হয়, 4 স্টার হয়, 5 স্টার যারা তারা খুবই ভালো কোম্পানি। মানে ক্রেডিট রেটিং মানে হচ্ছে তার দায় পরিশোধের সক্ষমতা কতটুকু, বা সে কত দ্রুত দায় পরিশোধ করতে পারে, তার উপর ভিত্তি করে এই রেটিংটা কি করা হয়? দেয়া হয়। তাহলে কোন প্রতিষ্ঠানগুলো জামানতবিহীন বন্ড ইস্যু করতে পারে? যাদের ক্রেডিট রেটিং অনেক ভালো, আর হচ্ছে যারা আর্থিকভাবে হচ্ছে সচ্ছল কোম্পানি। 5 নম্বরে বলছে সকল বন্ডের সুদ প্রদানের পর অধীন বন্ডের সুদ কি করা হয়? দেয়া হয়। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও আসছিল যে অধীন বন্ড কাকে বলে। অধীন বন্ড বলা হয় কাকে? যেই বন্ডের সুদ সকল বন্ড হোল্ডারদের সুদ প্রদানের পর প্রদান করা হয় তাকে বলা হয় অধীন বন্ড। ক্লিয়ার? আচ্ছা, 6 নাম্বার বলছে বন্ডের সমমূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পর যা থাকে তাই হচ্ছে জিরো কুপন বন্ডের লাভ। পরীক্ষাতে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে জিরো কুপন বন্ড হতে কিভাবে মুনাফা অর্জিত হয়, বা জিরো কুপন বন্ড হতে কিভাবে আয় করা হয়। এর মেইন উত্তরটা হচ্ছে বন্ডের সমমূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আমার কি? জিরো কুপন বন্ডের আয়। সাপোজ আমরা ধরে নেই যে আমার জিরো কুপন বন্ডের দাম হচ্ছে 4000 টাকা, এর লিখিত মূল্য হচ্ছে 4000 টাকা, কিন্তু আমি যখন প্রতিষ্ঠান থেকে 4000 টাকার বন্ড ক্রয় করছি, আমি 4000 টাকা দিয়ে ক্রয় করি নাই, আমি ক্রয় করছি হচ্ছে 3500 টাকা দিয়ে।
500 টাকা দিয়ে আমি কি করছি, ক্রয় করছি। ধরো 5 বছর মেয়াদ, 5 বছর পর প্রতিষ্ঠান যখন আমার কাছ থেকে এই জিরো কুপন বন্ড ক্রয় করতে নিবে, সে কিন্তু আমাকে 3500 টাকা দিবে না, সে আমাকে 4000 টাকা পরিশোধ করে জিরো কুপন বন্ড আমার কাছ থেকে ক্রয় করবে। তাহলে আমি ক্রয় করছিলাম কোম্পানি থেকে 3500 টাকা দিয়ে, কোম্পানি 5 বছর পর আমার কাছ থেকে 4000 টাকা দিয়ে ক্রয় করবে। তাহলে আমার লাভ হবে কত টাকা? আমার লাভ হবে 500 টাকা। তো এইভাবেই জিরো কুপন বন্ড কি করে, আয় করে। জিরো কুপন বন্ডে কোনো কুপন রেট নাই, জিরো কুপন বন্ডে কোনো কি নাই, কুপন রেট নাই। ওকে, আচ্ছা, এই যে এই বন্ডে কোনো কি নেই, সুদ নেই, কোনো সুদ নেই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখার ট্রাই করবা। সাথে বলছে মালিকানার উপর ভিত্তি করে বন্ড হয় 2 ধরনের। মালিকানার উপর ভিত্তি করে বন্ড হয় কয় ধরনের? 2 ধরনের। মালিকানার উপর ভিত্তি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, যে মালিকানার উপর ভিত্তি করে বন্ড হয় কয় ধরনের? 2 ধরনের। কি কি বন্ড? একটা নাম হচ্ছে বাহক বন্ড, আরেকটা নাম হচ্ছে নিবন্ধিত বন্ড। বাহক বন্ডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কুপন বন্ড। বাহক বন্ডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কুপন বন্ড। কারণ বাহক বন্ডে একটা বিশেষ কুপন লাগানো থাকে, এই কারণে বাহক বন্ডকে কুপন বন্ড কি বলা হয়। তাহলে মালিকানার ভিত্তিতে বন্ড 2 প্রকার, একটা হচ্ছে বাহক বন্ড, আরেকটা হচ্ছে নিবন্ধিত বন্ড। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। দেখেন, এইখানে বলছে রূপান্তরযোগ্য বন্ড মেয়াদ শেষে সাধারণ শেয়ারে পরিণত করা যায়। তার মানে যেই বন্ডগুলো হচ্ছে আমার রূপান্তরযোগ্য বন্ড, সেই বন্ডগুলো মেয়াদ শেষে সাধারণ শেয়ারে পরিণত করা যায়। একটা উদাহরণ কি, যেমন এসিআই কোম্পানির 5 বছর মেয়াদি 20% রূপান্তরযোগ্য বন্ড, 20% রূপান্তরযোগ্য বন্ড। এইভাবে বিশেষ কিছু ম্যাথ পরীক্ষাতে আসে। সাপোজ আমি যদি একটা ম্যাথ আপনাদেরকে এখন ইনস্ট্যান্ট প্র্যাকটিস করাই দেই, আমি ধরেন বলতে পারি যে একটি কোম্পানি, একটু খেয়াল করেন, একটি কোম্পানি 1 লক্ষ টাকার 25% রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করলো। ইস্যু করলে মেয়াদ শেষে বন্ড হোল্ডার, মেয়াদ শেষে বন্ড হোল্ডার কত টাকার সাধারণ শেয়ার পাবে? কত টাকার সাধারণ শেয়ার পাবে? কত টাকার সাধারণ শেয়ার পাবে? এগুলো অবজেক্টিভে আসে, মাঝে মাঝে গতেও আইসা পড়ে। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে আমার 1 লক্ষ ইন্টু 25%। তাহলে কত টাকা হবে? 25,000 টাকা। তাহলে 25,000 টাকার সাধারণ শেয়ার পাবে, 25,000 টাকার সাধারণ শেয়ার কি পাবে। আর 75,000, তাহলে 1 লক্ষ ইন্টু আরো বাকি থাকে 75%, তাহলে হবে কত? 75,000 টাকা। 75,000 টাকা নগদে পাবে। 75,000 টাকা কি পাবে? নগদে পাবে। কখন? মেয়াদ শেষে। মেয়াদ শেষে, মেয়াদ শেষে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্ক দিয়ে দিতে পারে পরীক্ষাতে। আমাদের বের করতে হবে যে কত টাকার সাধারণ শেয়ার তিনি ক্রয় করতে, মানে মেয়াদ শেষে কত টাকার সাধারণ শেয়ার পাবে। যদি 25% রূপান্তরযোগ্য বন্ড হয়, 25,000 টাকার সাধারণ শেয়ার তিনি মেয়াদ শেষে পাবে, 1 লক্ষ টাকার 25%। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, তারপরে আমরা আবার যাই। দেখেন বলছে কি, অগ্রাধিকার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় শেয়ার বলা হয়। অবজেক্টিভেও আসে, অনুধাবনমূলক প্রশ্নেও আসে, যে অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড বা সংকর জাতীয় শেয়ার বলা হয়। অগ্রাধিকার শেয়ার ভিতরে 2টা জিনিসের বৈশিষ্ট্য আছে, সাধারণ শেয়ার, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে, আবার কি ও বন্ডের বৈশিষ্ট্য আছে। বন্ডের বৈশিষ্ট্য কি এটার ভিতরে পরিলক্ষিত হয়। কিভাবে সাধারণ শেয়ারের সাথে সম্পর্কিত? কারণ এটার নাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তারাও প্রতিষ্ঠানের মালিকের মতোই, কিন্তু প্রকৃতপক্ষে মালিক না। তারা প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ পায়, সুদ পায় না, লভ্যাংশ পায়। কিন্তু লভ্যাংশটা পায় বন্ড যেভাবে একটা নির্দিষ্ট হারে সুদ পায়, অগ্রাধিকার শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। যেহেতু হারটা নির্দিষ্ট, এই কারণে বন্ডের সাথে মিল খায়। আবার যেহেতু এটা একটা শেয়ার, এই কারণে সাধারণ শেয়ারের সাথে মিল খায়। যেহেতু সাধারণ শেয়ার এবং বন্ড উভয়ের বৈশিষ্ট্য অগ্রাধিকার শেয়ারের ভিতরে কি আছে, এই কারণে অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় শেয়ার কি করা হয়, বলা হয়। 10 নম্বরে বলছে শেয়ারের মার্কেট আছে 2 ধরনের। শেয়ার মার্কেট আছে 2 ধরনের। একটা মার্কেটের নাম হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন, একটা মার্কেটের নাম হচ্ছে প্রাথমিক বাজার।
অনেক সময় এই অধ্যায়ে গ নাম্বারে মানে 3 নাম্বারের জন্য ম্যাথ না দিয়ে এই প্রাথমিক বাজার আর সেকেন্ডারি বাজার থেকে প্রশ্ন আসে। তো এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেই। একটা মার্কেটের নাম হচ্ছে প্রাথমিক বাজার, আর একটা মার্কেটের নাম হচ্ছে আমার সেকেন্ডারি বাজার। তো শেয়ার মার্কেট হয় দুই রকম, প্রাথমিক বাজার, সেকেন্ডারি বাজার। তো প্রাথমিক বাজারে কারা শেয়ার বিক্রি করে? নতুন যে কোনো শেয়ার, যখন নতুন শেয়ার কি করা হয়, বিক্রয় করা হয়, সেই নতুন শেয়ারগুলো প্রাথমিক বাজারে কি করা হয়, বিক্রয় করা হয়। নতুন শেয়ারগুলো প্রাথমিক বাজারে কি করা হয়, বিক্রয় করা হয়। এরপর যেই শেয়ারগুলো শেয়ার মার্কেটে আগে থেকে আছে, অলরেডি প্রাথমিক বাজারে বিক্রয় করা শেষ, ওই পুরাতন শেয়ারগুলো বিক্রি হয় কোন মার্কেটে? সেকেন্ডারি মার্কেটে। জাস্ট এতটুকু মনে রাখলেই কি হবে, যে নতুন শেয়ার বিক্রি হয় প্রাথমিক বাজারে, আর পুরাতন শেয়ারগুলো বিক্রি হয় আমার সেকেন্ডারি মার্কেটে বা সেকেন্ডারি বাজারে। ওকে, 11 নম্বরে বলছে কি, বলছে কোম্পানির পর্যাপ্ত আয় হলেই কেবল বন্ডের সুদ পাওয়া যায়। সুদ পায় কোন বন্ড? সেই বন্ডের নাম কি? সেই বন্ডের নাম হচ্ছে আয় বন্ড। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। প্রতিষ্ঠানের পর্যাপ্ত মুনাফা হলেই, যারা প্রতিষ্ঠান থেকে আয় বন্ড ক্রয় করছে তারা মুনাফা পায়, পর্যাপ্ত পরিমাণ মুনাফা না হলে তারা সুদ কি পায় না। আচ্ছা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। বলছে কি, এই স্লাইডের পরে আমরা ম্যাথে চলে যাব। বলছে বন্ডের মূল্যায়ন করা হয় 3টি উপাদানের উপর। 3টি উপাদানের উপর ভিত্তি করে বন্ডের মূল্যায়ন করা হয়। উপাদান 3টা কি কি? উপাদান 3টা হচ্ছে নগদ প্রবাহ, নগদ প্রবাহের সময়কাল, ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার। এগুলো বহুপদী সমাপ্তি সূচকে আসতে পারে, একটু মনে রাখবেন যে বন্ডের মূল্যায়ন করা হয় 3টি উপাদানের উপর: নগদ প্রবাহ, নগদ প্রবাহের সময়কাল ও ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার। তো এই যে এতক্ষণ আমরা যেই থিওরিগুলো পড়লাম, এই থিওরিগুলো যদি আমরা এই অধ্যায় থেকে মাথায় রাখতে পারি, তাহলে ক, খ বা অবজেক্টিভের অ্যান্সারগুলো আমরা সহজেই করতে পারবো। এখন সবাই মাথা ঠান্ডা করেন, খাতা কলম নেন, খাতা কলম নেন। এখন আমরা সবাই একসাথে প্র্যাকটিসটা যদি করে ফেলি, তাহলে আমাদের বাসায় আর প্র্যাকটিস করতে হবে না। এই অধ্যায় 20 মার্ক আমরা ইনশাল্লাহ তুলে ফেলতে পারবো। ওকে, আমরা এখন সরাসরি অঙ্কতে যাব। অঙ্কতে যাওয়ার আগে এই স্লাইডটাতে আমি একটু পরে আসি। আচ্ছা, আগে একটু দেখাই দিই। বলছে কি, বন্ডে বিনিয়োগ করার জন্য বন্ডের বাজার মূল্য অর্থাৎ বিক্রয় মূল্যের সাথে বন্ডের প্রকৃত মূল্য বা বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য, এই 3টা নাম প্লিজ একটু কষ্ট করে মনে রাখবেন। যদি মনে না থাকে খাতায় লেখা মনে রাখার চেষ্টা করেন, কারণ এই নামের জন্য আপনাদের পরীক্ষাতে সমস্যা হয়। বন্ডের প্রকৃত মূল্য যেই কথা, বন্ডের বর্তমান মূল্য যেই কথা, বন্ডের অন্তর্নিহিত মূল্য কি একই কথা। 3টা জিনিস একই। বর্তমান মূল্য বের করতে বললে আমি যেই জিনিস করব, অন্তর্নিহিত মূল্য বের করতে বললে আমি সেম জিনিসটাই করব, প্রকৃত মূল্য বললেও আমি সেম জিনিসটাই কি পরীক্ষার খাতাতে আমার করতে হবে। ঠিক আছে, তো আমরা তুলনা করি কার সাথে? বাজার মূল্য বা বিক্রয় মূল্যের সাথে এই অন্তর্নিহিত মূল্য, বর্তমান মূল্য আর প্রকৃত মূল্য, এইটার সাথে এইটার কি করি আমরা তুলনা করি। তুলনাটা কিভাবে করি? বাজার মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি হলে, তার মানে এই বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য যদি কি হয়, বেশি হয় কার চেয়ে? বাজার মূল্যের চেয়ে, তাহলে বন্ডে বিনিয়োগ করা উচিত। এই জিনিসটা আপনারা লিখে রাখেন যে বর্তমান মূল্য ইজ গ্রেটার দেন বাজার মূল্য, ইজ গ্রেটার দেন বাজার মূল্য। যদি এই কন্ডিশন ফিল আপ করে তাহলে আমি বিনিয়োগ করব, অন্যথায় আমি বিনিয়োগ করব না। ক্লিয়ার? আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট। বলছে বন্ডের কুপন সুদ, বন্ডের কুপন সুদ যদি চলতি আয় থেকে বেশি হয়, চলতি আয় মানে সিওআই, কারেন্ট ইল্ড, এটা আমরা পড়বো। বন্ডের কুপন সুদ যদি চলতি আয় থেকে বেশি হয় তাহলে কি হয়? প্রতিষ্ঠানের বন্ডের মূল্য কি পায়? বৃদ্ধি পায়। আবার মেয়াদ পূর্তিতে আয়ের হার আবার হ্রাস পায়। বন্ডের মূল্য বৃদ্ধি পায় কিন্তু মেয়াদ পূর্তিতে আয়ের হার হ্রাস পায়। একটা ইম্পর্টেন্ট জিনিস শিখিয়ে দিতেছি, মাথায় একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আমাদের ভুল হয়। পরীক্ষাতে যদি আপনাদের প্রশ্ন করে, যদি বন্ডের মূল্য বৃদ্ধি পায় তাহলে নিচের কোন ঘটনাটি ঘটবে? বন্ডের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে নিচের কোন ঘটনাটি ঘটবে? বন্ডের মূল্য বৃদ্ধি পেলে আমার মেয়াদ পূর্তিতে আয়ের হার হ্রাস পাবে। তাহলে বন্ডের মূল্য যদি বৃদ্ধি পায় আমার মেয়াদ পূর্তিতে আয়ের হার কি পায়? হ্রাস পায়। এই জিনিসটা প্লিজ একটু মনে রাখবেন। ওকে, এই যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ম্যাথ করার আগে এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে যে কিসের মান আসলে কি। হ্যাঁ সাদিয়া সুলতানা, ঠিক আছে, স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ। কিসের মান আসলে কি? এইখানে দেখেন বলা আছে
পরিশোধযোগ্য বন্ড এর আরেকটা নাম হচ্ছে কুপন বন্ড। কুপন বন্ড। তাহলে এটা যে পরিশোধযোগ্য বন্ড, পরিশোধযোগ্য বন্ডের সূত্র একরকম, জিরো কুপন বন্ডের সূত্র একরকম, চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে আরেক রকম। ঠিক আছে, তাহলে এই যে আমি কিভাবে বুঝবো যে এটা পরিশোধযোগ্য বন্ড? পরিশোধযোগ্য বন্ডের ভিতরে মেয়াদ দেওয়া থাকবে, কুপন রেটটাও কি করা থাকবে? দেওয়া থাকবে। মেয়াদও দেওয়া থাকবে, কুপন রেটও দেওয়া থাকবে। তাহলে আমি বুঝবো সেটা পরিশোধযোগ্য বন্ড। একদম সহজ। জিরো কুপন বন্ড আমি কিভাবে চিনবো? জিরো কুপন বন্ডে কুপন রেট দেওয়া থাকবে না। কুপন রেট দেওয়া কি থাকবে না। চিরস্থায়ী বন্ড কিভাবে চিনবো? এটার ভিতরে মেয়াদ দেওয়া থাকবে না। মেয়াদ কি করা থাকবে না? দেয়া থাকবে না। তাহলে আমি বুঝবো সেটা কি বন্ড? চিরস্থায়ী বন্ড। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে এই আই, এমভি আর কেডি এগুলো নির্ধারণে আমাদের মারাত্মক সমস্যা হয়। এই সমস্যাগুলো সমাধান করে দেই। পরীক্ষার প্রশ্নে লেখা থাকতে পারে অভিহিত মূল্য, লেখা থাকতে পারে লিখিত মূল্য, লেখা থাকতে পারে বই মূল্য। তিনটা নামই লেখা থাকতে পারে। ওই যে মূল্যটা দেওয়া থাকবে সেই মূল্যের সাথে আমরা কুপন রেটকে গুণ দিব। কুপন রেটকে গুণ দিব। ঠিক আছে, অনেকে ধরো অভিহিত মূল্য বলা আছে 1000, কুপন রেট বলা আছে 10%। কুপন রেট বলা আছে কত পার্সেন্ট? 10%। তো আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে হচ্ছে 1000 ইন্টু 10%। কিন্তু আমি অনেককেই দেখছি তারা কি করে, তারা লেখে হচ্ছে 1000 ইন্টু 10% আর দেয় না। তাহলে এটা হচ্ছে ভুল, এটা করা যাবে না। আমার পার্সেন্ট দিয়ে তারপরে হচ্ছে আমার অ্যামাউন্ট হচ্ছে কি করতে হবে? বের করতে হবে। শুধু 10 লিখলে হবে না, পার্সেন্ট আনতে হবে। এই ভুল যাতে না হয়। এমবি কি? এমবি নিয়ে আমাদের অনেক সমস্যা আছে। আজকে আপনাদের এমবি নিয়ে একটু পেছাবো আমি। এমবিটা হচ্ছে দেখেন, এমবির মানে কি? এম দিয়ে হচ্ছে ম্যাচুরিটি, ভি দিয়ে হচ্ছে ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু মানে মেয়াদ পূর্তিতে মূল্য অথবা পরিপক্ক মূল্য। তাহলে এমবি বলতে বোঝায় পরিপক্ক মূল্য অথবা মেয়াদ পূর্তিতে মূল্য। প্রশ্নের ভিতরে যদি পরিপক্ক মূল্য আর মেয়াদ পূর্তিতে মূল্য বলা না থাকে, পরিপক্ক মূল্য আর মেয়াদ পূর্তিতে মূল্য যদি বলা না থাকে, যদি এগুলো না থাকে, তবে অভিহিত মূল্যকে ধরতে হবে কি? এমভি। অভিহিত মূল্যকে তখন আমরা কি ধরবো? এমভি ধরে কি করব? অঙ্কটা করব। ক্লিয়ার? যদি পরিপক্ক মূল্য আর মেয়াদ পূর্তিতে মূল্য দেয়া না থাকে তাহলে কেডি কি? কেডির 4টা নাম থাকতে পারে। প্রয়োজনীয় আয়ের হার যদি বলা থাকে সেটাও কেডি, কস্ট অফ ডিভিডেন্ড। প্রত্যাশিত আয়ের হার বলা থাকলো সেটা কেডি, কস্ট অফ ডিভিডেন্ড। সুযোগ ব্যয়ের হার বলা থাকলো সেটা কেডি, বাট্টার হার বলা থাকলো সেটা কেডি। তো কেডি কে আমরা কোথায় পাবো? প্রশ্নে কেডি কে পাবো আমরা উদ্দীপকের শেষে। উদ্দীপকের শেষে। এই যে আমি বলে দিতেছি যে কোথায় কেডিটা থাকে। কেডিটা থাকে হচ্ছে উদ্দীপকের শেষে। উদ্দীপকের শেষে এই কেডির মানটা কি হবে? থাকবে। তাহলে আমরা আই ক্লিয়ার। আমাদের আয়ের মান আমরা কিভাবে বের করব? অভিহিত মূল্যের সাথে কুপন রেট গুণ করলে আয়ের মান বের হয়ে যাবে, পার্সেন্টেজটা বের করলে। এমবি কি? এমবি হচ্ছে পরিপক্ক মূল্য অথবা মেয়াদ পূর্তিতে মূল্য। যদি দুইটার একটাও না থাকে তাহলে অভিহিত মূল্যটাকে আমরা এমবি ধরে অঙ্কটা করব। কেডি কি? কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, সুযোগ ব্যয়ের হার অথবা বাট্টার হার, থাকবে হচ্ছে উদ্দীপকের শেষে। ক্লিয়ার? এখন আমরা এই 3টা বন্ডের 3 রকমের সূত্র আছে, সেই সূত্রগুলো একটু দেখি আমরা। ওকে, তারপরে আমরা এই ম্যাথটা করব। তাহলে সূত্রগুলো কি কি? যাদের কাছে বই আছে বই থেকে দেখেন, যাদের কাছে বই নাই এই বোর্ড থেকে দেখেন। আমি প্রথমে 1 নাম্বার দিলাম। 1 নাম্বার মানে হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। তাও লিখে দেই পরিশোধযোগ্য বন্ড। যারা হচ্ছে 3য় অধ্যায় করছেন, অ্যানুইটির সূত্র যারা করছেন তাদের জন্য এটা ভেরি ভেরি ইজি। তাহলে ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু, আমরা যখন পিভি এর যে সূত্র ছিল অ্যানুইটিতে তখন আমরা লিখতাম কি? এ ইনটু লিখতাম। এখানে এর বদলে থাকবে কি? এর বদলে থাকবে হচ্ছে আই। ঠিক আছে, আয়ের সাথে কি হবে? ইনটু হবে। তারপরে ওই অ্যানুইটির সূত্রটা কি হবে? কি আমি লিখবো 1 মাইনাস 1/1 প্লাস আই লিখতাম। আয়ের বদলে লিখবো কেডি। আয়ের বদলে লিখবো কি? কেডি। আর এন এর জায়গায় থাকবে এন, নিচে থাকতো আই, আয়ের জায়গায় লিখে দিব কি? কেডি। ঠিক আছে, তারপরে হবে প্লাস লিখে আমরা আরেকটা সূত্র লিখবো, সেটা হচ্ছে এমভি 1 প্লাস কেডি পাওয়ার এন। এই যে প্লাস দিয়ে যে আমি 1 প্লাস কেডি লিখছি, এইটা হচ্ছে আবার জিরো কুপন বন্ডের সূত্র। এটা আবার কি?
এটা হচ্ছে আবার জিরো কুপন বন্ডের সূত্র। তার মানে একটা সূত্র থেকে আমি দুইটা সূত্র পেয়ে গেলাম। জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ডের সূত্র কি? এই যে ওইটাই, এমভি 1 প্লাস কেডি পাওয়ার কি? পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, এখন একটা জিনিস সবাই মনে রাখবেন, এই যে এই জায়গাটা, এই যে প্লাসটা, এই যে এই প্লাস, এই প্লাসটা অনেকে প্লাস দেয় না, প্লাস না দিয়ে এখানে ভুলে কি দেয়? গুণ দিয়ে দেয়। তাহলে গুণ দিলে কিন্তু হবে না, গুণ দিলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা কিন্তু প্লাস, মার্ক করে দিলাম। এই জায়গাতে ভুল হয়, এই জন্য আমি মার্ক করে দিছি যে এইটা তাতে মাথায় স্পেশালি রাখো। 3 নাম্বার হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড, তাহলে চিরস্থায়ী বন্ডের সূত্র কি? আই বাই কেডি, আই বাই কেডি। তাহলে চিরস্থায়ী বন্ডের কি সূত্র হচ্ছে আমার হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরিশোধযোগ্য বন্ডের সূত্র দেখলাম, জিরো কুপন বন্ডের সূত্র দেখলাম, চিরস্থায়ী বন্ডের সূত্র আমরা দেখলাম। এই সূত্রটাতে একটু চেঞ্জ হয় মাঝে মাঝে, এই সূত্রটাতে একটু মাঝে মাঝে চেঞ্জ হয়, সেই চেঞ্জটা এখানে লিখি। যখন বলা থাকবে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মুনাফা, যখন বলা থাকবে অর্ধবার্ষিক হারে, অর্ধবার্ষিক হারে সুদ, অর্ধবার্ষিক হারে যখন বলা থাকবে, সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা সূত্রটা একটু খেয়াল করি, এই সূত্র আমরা পারি। তাহলে আই এর নিচে হবে 2, আই বাই কত? আই বাই 2 ইনটু আমাদের ওই এম এর মান যখন থাকতো, চক্রবৃদ্ধি যখন থাকতো, সেইটার মতোই 1 প্লাস, ঠিক আছে, আই এর নিচে কি থাকতো? এম, এখানে কেডির নিচে থাকবে এম। তাহলে উপরে হচ্ছে কেডি, নিচে হচ্ছে এম। ঠিক আছে, তাহলে এখানে হবে কি? এন ইন্টু এম। এখানে হবে কি? কেডি, কেডি কে ভাগ দিব কি দ্বারা? আমরা এম দ্বারা। এম এর মান কত হবে? 2 হবে। এখন এখানে তুমি এম লিখলেও পারো, 2 যদি লেখা দাও, অনেকে এখানে এম না লেখা 2 লেখা দেয়। তুমি যদি সরাসরি 2 বা 2 লেখা দাও, তাও কি হবে? আমার সূত্র হয়ে যাবে। তাহলে প্লাস এমভি 1 প্লাস কেডি বাই এম, তারপরে কি? এন ইন্টু এম। এই সূত্রটা কি আমার লিখতে হবে। অর্ধবার্ষিক হারে বললে আয়ের নিচে 2, এম এর বদলে তুমি 2 কি লিখতে পারো, কিন্তু যেহেতু আমার তৃতীয় অধ্যায়ের সাথে মিল রেখে পড়াইতেছি, এই কারণে আমি এম লিখছি। অর্ধবার্ষিক যেহেতু, তাহলে এম এর মান তুমি অবশ্যই কত ধরবা? 2 ধরবা। এই অঙ্কটা খুবই রেয়ার, পরীক্ষাতে তেমন একটা আসে না। এই 3টা সূত্র থেকেই পরীক্ষাতে অঙ্কগুলা কি হয়? আসে। তাহলে আমরা সূত্রগুলো দেখলাম, এখন আমরা সরাসরি আমাদের ম্যাথে চলে যাই। ঠিক আছে, আমরা এখন ম্যাথ সলভ করি, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এই উদ্দীপকটা পড়ো, এই উদ্দীপকটা একটু তোমরা একটু পড়ো। বলছে কি? এখানে 3টা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে ইউনাইটেড, একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে যমুনা। আগে আমরা কয়ের প্রশ্নটা পড়ি। বলছে কি? এই যে দেখো, প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার উদ্দীপকের শেষে দেওয়া। কত পার্সেন্ট দেওয়া? 12.5%, 12.5%। ওকে, তাহলে এটাই আমার কিসের মান? এটাই হচ্ছে আমার কেডি এর মান। এটা আমার হচ্ছে কিসের মান? কেডি এর মান। এখন দেখি এই যে অভিহিত মূল্য, এই যে কি অভিহিত মূল্য, তাহলে আমি যদি আয়ের মান বের করতে চাই, অভিহিত মূল্যের সাথে আমি গুণ দিব কি? কুপন রেট, আমার আয়ের মান বের হয়ে যাবে। তাহলে ইউনাইটেডের বন্ড, সেটা কোন বন্ড? দেখো মেয়াদও দেওয়া আছে, কুপন রেটও দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বরে যেটা ছিল পরিশোধযোগ্য বন্ড, এটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। সিটি বন্ড কিভাবে? এই দেখো কুপন রেটটা দেয়া নাই, কুপন রেট কি করা নাই? দেয়া নাই। তাহলে কুপন রেট না থাকলে ওইটা হয়ে যায় জিরো কুপন বন্ড। যমুনা বন্ডের ক্ষেত্রে দেখো মেয়াদ দেওয়া নাই, তাহলে মেয়াদ দেওয়া যদি না থাকে তখন সেটা হয়ে যায় চিরস্থায়ী বন্ড। তাহলে এটা হচ্ছে আমার পরিশোধযোগ্য বন্ড। এটা হচ্ছে আমার কি? কুপন রেট দেওয়া নাই, এটা আমার জিরো কুপন বন্ড। এটাতে বছর মেয়াদ দেওয়া নাই, এটা হচ্ছে আমার চিরস্থায়ী বন্ড। ওকে, সূত্র হচ্ছে এই 3টা, আরো 3টা সূত্র আছে। এই 3টা হচ্ছে, এই 3টা সূত্রর উত্তর হয় টাকায়, আর পরবর্তীতে যে 3টা আছে ওই 3টার উত্তর হয় হচ্ছে পার্সেন্টেজে। শেষ। তাহলে বলছে কতে প্রশ্ন করছে কি? যদি প্রকল্পগুলো স্বাধীন হয়, ইউনাইটেড ও সিটি বন্ডের মধ্যে কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম? অন্তর্নিহিত মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত নাও। অন্তর্নিহিত মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে বলছে। এখানে বলতে পারতো বর্তমান মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো, অথবা বলতে পারতো প্রকৃত মূল্য নির্ধারণ করে বিবেচনা করে সিদ্ধান্ত কি করো? গ্রহণ করো। যেটাই বলুক, আমার কাজ কি? সেম। তাহলে আমার কি করতে হবে এখন? আমার আগে বন্ডের মূল্য বের করতে হবে,
দুইটা বন্ডেরই, তারপরে আমার সিদ্ধান্ততে যেতে হবে। সিদ্ধান্ততে আমরা অনেকে সিদ্ধান্তকে পাত্তা দেই না, কিন্তু সিদ্ধান্তর মার্কস কিন্তু 2, অঙ্কের জন্য 2 মার্কস, সিদ্ধান্তের জন্য 2 মার্কস। সিদ্ধান্তটা কঠিন মনে হইতে পারে কিন্তু খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন ইউনাইটেড আর সিটি বন্ডের কি বের করব? ভ্যালু অফ বন্ড বের করব। তাহলে আমরা এখানে লিখে দেই যে ইউনাইটেড বন্ড, ইউনাইটেড বন্ড, ওকে? আচ্ছা, তাহলে সূত্র কি হবে? ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই ইন্টু, সূত্রটা আমরা লিখে ফেলি, আই ইন্টু নিচে হবে কেডি, উপরে হবে কি? উপরে হবে 1 মাইনাস 1/1 প্লাস কেডি পাওয়ার হচ্ছে এন। তারপরে এখানে হবে কি? প্লাস হবে, এখানে কি হবে? প্লাস হবে। প্লাস দিয়ে আমরা কি লিখবো? এমভি 1 প্লাস কেডি পাওয়ার কত? এন। ঠিক আছে, আমরা সূত্রটা কি করলাম? লিখলাম। এখানে একটা দাগ দেই, আমরা এখানে লিখবো এখানে, এখানে কি? আই ইকুয়াল টু অভিহিত মূল্য, অভিহিত মূল্য ইনটু কুপন রেট, অভিহিত মূল্য ইনটু কুপন রেট। তাহলে আমার অভিহিত মূল্য কত ইউনাইটেড বন্ডে? ইউনাইটেড বন্ডে আমার অভিহিত মূল্য হচ্ছে 2000 টাকা, আমার কুপন রেট হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে আমি এখানে লিখবো 2000 ইন্টু 10% সমান সমান কত টাকা? 200 টাকা। আমার লাগবে কিসের মান? আমার লাগবে এখন কেডি এর মান। লিখলাম কেডি ইকুয়াল টু, কেডি কি? কেডি হচ্ছে আমার এই যে প্রত্যাশিত আয়ের হারটাই হচ্ছে আমার কি? কেডি কত? 12.5%, 12.5%। আমি এখানে লিখবো 12.5% অর 0.125। কিভাবে বের করছি? 12.5 কে 100 দ্বারা ভাগ দিলে এই মানটা কি হবে? বের হয়ে যাবে। এরপরে হচ্ছে এমভি, এমভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। এখন একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কের ভিতরে এই যে দেওয়া আছে, দেখো পরিপক্ক মূল্য বলা আছে, পরিপক্ক মূল্য কিন্তু বলা আছে। আমরা বলছি কি? পরিপক্ক মূল্য যদি দেয়া থাকে তাহলে পরিপক্ক মূল্যকে এমভি ধরতে হবে। যদি পরিপক্ক মূল্য দেওয়া না থাকে তাহলে আমরা অভিহিত মূল্যকেই কি ধরবো? অভিহিত মূল্যকে আমরা এমভি ধরে অঙ্কটা আমাদের করব। তো এই অঙ্কে যেহেতু পরিপক্ক মূল্য দেওয়া নাই, এই কারণে আমরা অভিহিত মূল্যকে কি ধরবো? এখন এমভি ধরবো। তাহলে কত টাকা ধরবো এমভি? এমভি ধরবো হচ্ছে আমরা 2000 টাকা, এমভি ধরবো আমরা 2000 টাকা। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা মানগুলো লিখি। এখানে হবে কত? 200 ইন্টু মানগুলো লিখে দেই। কেডি এর মান কত? 0.125। এখানে হবে 1 মাইনাস 1/1 প্লাস 0.125 পাওয়ার হবে কত? ও এন এর মান লিখি নাই, তাহলে এন ইকুয়াল টু কত? এন এর মান হচ্ছে কত? এই যে মেয়াদ কত বছর? মেয়াদ হচ্ছে কত বছর? 10 বছর। মেয়াদ হচ্ছে 10 বছর। তাহলে এন এর মান হবে কত? 10। তাহলে এন এর মান কত হবে? 10 হবে, ওকে? তারপরে প্লাস এমবি কত? এমবি হচ্ছে 2000, নিচে হচ্ছে 1 প্লাস 0.125 পাওয়ার হবে কত? 10। ক্যালকুলেশন করো, দ্রুত ক্যালকুলেশনটা করো। 1.125 পাওয়ার হচ্ছে 10, 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার ভাগ 0.125, ওকে। তাহলে এখানে হবে কত? 200 ইন্টু 5.5364 প্লাস এটার মানটা এখন বের করতে হবে। 1.125 পাওয়ার হচ্ছে কত? 10, তারপর হচ্ছে 2000 ভাগ অ্যান্সার। এটার মান হবে 615.8922। এইভাবে যেটা লেখা আছে আমরা হুবহু ক্যালকুলেটরে উঠাই ফেলবো। 200 ইন্টু 5.5364 প্লাস 615.8922। আমার উত্তর হবে কত? 1723.17। তো 0.17 লেখার আমার কি নাই আর দরকার নাই, আমরা লিখে দিব
1723 টাকা। যদি 5 এর উপরে থাকতো তাহলে আমরা এখানে 24 লিখে দিতাম। ঠিক আছে, তাহলে ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য বা প্রকৃত মূল্য আমাদের নির্ণয় করা কি কমপ্লিট। ওকে, এখন আমরা করব কি, এখন আমরা হচ্ছে পরের বন্ডের নাম কি, পরের বন্ডের নাম হচ্ছে সিটি বন্ড। ঠিক আছে, এখন দেখো সিটি বন্ডে কুপন রেট নাই, তার মানে এটা জিরো কুপন বন্ড। অভিহিত মূল্য দেওয়া আছে 1500 টাকা, মেয়াদ দেওয়া আছে 8 বছর। ঠিক আছে, আবার দেখো এখানে পরিপক্ক মূল্য দেওয়া আছে কত টাকা, 1600 টাকা পরিপক্ক মূল্য। তার মানে সিটি বন্ডে কিন্তু পরিপক্ক মূল্য দেয়া আছে। তার মানে সিটি বন্ডের ক্ষেত্রে আমার এমবি ধরতে হবে 1600 কে, আমি 1500 কে এমবি ধরতে পারবো না, কারণ পরিপক্ক মূল্য কি করে আছে আমার অঙ্কে দেয়া আছে। ওকে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমরা লিখি সিটি বন্ড, সিটি বন্ড। তাহলে সূত্র হবে কি, ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু, উপরে হবে হচ্ছে কি এমবি, নিচে হবে 1 প্লাস কেডি, পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হচ্ছে এন। আমরা এখানে কি লিখবো, লিখবো যে এখানে এমভি ইকুয়াল টু কত 1600, কেডি ইকুয়াল টু কত 12.5% অর 0.125, আর এন এর মান হবে কত, এন এর মান হবে 8। তাহলে আমরা অঙ্কটা করি। এমবি কত, এমবি হচ্ছে 1600, 1 প্লাস 0.125 পাওয়ার হচ্ছে 8, যত টাকা আসবে সেটাই অ্যান্সার। তাহলে 1.125 পাওয়ার হচ্ছে 8, 1600 ভাগ অ্যান্সার আমার হবে 623.59, 23.59। তাহলে আমি লিখতে পারি 624 টাকা, 624 টাকা। ক্লিয়ার সবাই, 624 টাকা। আচ্ছা ওকে, ঠিক আছে, সুমুরটা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বের করে ফেলছি, এখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করতে হয়, তাহলে আমি লিখব যে ইউনাইটেড বন্ডের বাজার মূল্য, বাজার মূল্য কত, এই যে দেখো ইউনাইটেড বন্ডের বাজার মূল্য হচ্ছে 1600 টাকা, বাজার মূল্য হচ্ছে 1600 টাকা। আমি লিখবো ইউনাইটেড বন্ডের বাজার মূল্য হচ্ছে 1600 টাকা। বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত টাকা, আমরা বর্তমান মূল্য বের করছি কত টাকা, বর্তমান মূল্য আমরা বের করছি 1723 টাকা, 1723 টাকা। তাহলে আমি লিখবো এখানে কি, আমি লিখবো বর্তমান মূল্য হচ্ছে 1723 টাকা। তারপর লিখবো যা বাজার মূল্য হতে, যা বাজার মূল্য হতে কি 1723 মাইনাস মাইনাস 1600, তাহলে কত হবে 1600, 1700, 1723, 123 টাকা বেশি। তার মানে ইউনাইটেড বন্ড যদি আমি ক্রয় করি আমার 123 টাকা কি হবে, আমার লাভ হবে, 123 টাকা কি বেশি। অন্যদিকে সিটি বন্ডের, অন্যদিকে সিটি বন্ডের বাজার মূল্য, অন্যদিকে সিটি বন্ডের বাজার মূল্য কত টাকা, সিটি বন্ডের বাজার মূল্য হচ্ছে 400 টাকা, সিটি বন্ডের বাজার মূল্য হচ্ছে কত টাকা 400 টাকা। আর বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য হচ্ছে 624 টাকা। যা বাজার মূল্য হতে, যা বাজার মূল্য হতে 624 মাইনাস হচ্ছে 400, 224 টাকা বেশি। পরে লিখবো সুতরাং, সুতরাং সিটি বন্ডে লাভের পরিমাণ ইউনাইটেড বন্ড হতে বেশি হওয়ায়
আমার কি সিটি বন্ডে বিনিয়োগ করতে হবে, সিটি বন্ডে বিনিয়োগ করা উচিত। এই যে এতটুক হচ্ছে আমার কি সিদ্ধান্ত গ্রহণ। এই লেখাটার জন্য তোমাকে 2 মার্কস দিবে, আর অঙ্ক করার জন্য তোমাকে কয় মার্কস দিবে, 2 মার্কস দিবে। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বোঝা হয়েছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি। দ্বিতীয় প্রশ্নতে কি বলছে, একদম ইজি বলছে, চিরস্থায়ী বন্ডটি ক্রয় করা কি উচিত হবে, বিশ্লেষণ করো। তাহলে চিরস্থায়ী বন্ড আমার কি ক্রয় করা উচিত হবে কিনা আমাকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে বন্ড ক্রয় করা কি উচিত হবে নাকি উচিত হবে না, এই জিনিসটা করার জন্য আমার বন্ডের ভ্যালু বের করতে হবে, বন্ডের মূল্য আমার বের করতে হবে। তাহলে আমরা দেখছি যমুনাটা কি, যমুনাটা হচ্ছে চিরস্থায়ী। তাহলে এই যমুনাটা হচ্ছে চিরস্থায়ী, আর এই যমুনার বন্ডের কথাই আমাকে এখানে বলা হয়েছে। তো আমি যমুনা বন্ডের কি করব, যমুনা বন্ডের হচ্ছে আমি বন্ডের মূল্য বের করব। অভিহিত মূল্য দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে কত পার্সেন্ট, 12%। তাহলে আগে আমি কি করব, সূত্রটা লিখি। আমার সূত্রটা কি হবে, সূত্রটা হবে ভ্যালু অফ বন্ড সমান সমান আই বাই কেডি। তাহলে আই কিভাবে বের করব, আই ইকুয়াল টু কত, 1200 ইন্টু 12%, 1200 ইন্টু 12%, 1200 ইন্টু 12, এই যে পার্সেন্ট দিতে হবে। তাহলে মেইনলি সম্ভবত 144 টাকা আসে, 12%, 144, 144। আর কেডির মান কত, কেডির মান হচ্ছে 12.5% অথবা 0.125। তাহলে এখানে আমি লিখবো কত, উপরে লিখবো 144, নিচে লিখবো 0.125। তাহলে আমার কত টাকা বের হয়, এটাকে যদি আমি 0.125 দ্বারা ভাগ দেই, আমার টাকা বের হয় 1152 টাকা, 1152 টাকা, 1100 কত টাকা, 52 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, এটা হচ্ছে আমার বন্ডের মূল্য, এটা হচ্ছে আমার বন্ডের মূল্য, কিন্তু বাজার মূল্য বলা আছে কত, বাজার মূল্য বলা আছে 1250 টাকা, বাজার মূল্য বলা আছে কত টাকা, 1250 টাকা। তো আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো যমুনা বন্ডের বাজার মূল্য 1250 টাকা, বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য 1152 টাকা। ঠিক আছে, যা বাজার মূল্য হতে কত টাকা কম, 1250 মাইনাস 1152, 1250 মাইনাস 1152, যা বাজার মূল্য হতে কত টাকা কম, 98 টাকা কম, বাজার মূল্য হতে 98 টাকা কম। তাহলে কি, সুতরাং লস হওয়ায় যমুনা বন্ড ক্রয় করা কি নয়, যমুনা বন্ড ক্রয় করা উচিত নয়, যমুনা বন্ড ক্রয় করা কি নয়, উচিত নয়। ক্লিয়ার সবাই? এই তো লাভিবারটা হইছে, ওকে, প্রান্তরটা হইছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, সহজ, একদম সহজ। এই অধ্যায় থেকে 20 মার্ক তোলা একদম ইজি। ঠিক আছে, আচ্ছা, গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে যদি অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করা হয়, তবে ইউনাইটেড বন্ডের বর্তমান মূল্য কত টাকা হবে। তার মানে ইউনাইটেড বন্ড আমরা জানছি এটা পরিশোধযোগ্য বন্ড, এখন বলে দিছে যদি অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করা হয় তবে বন্ডের মূল্য কত টাকা হবে। তার মানে অঙ্ক সেম সূত্র, শুধু সূত্রটা হবে কিসের, অর্ধবার্ষিকের সূত্রটা কি হবে, অর্ধবার্ষিকের সূত্রটা শুধু কি এখানে আমার করতে হবে। তাহলে 3 নাম্বার লিখলাম, ভ্যালু অফ বন্ড, সূত্রটা হবে কিসের, অর্ধবার্ষিকের, আয়ের নিচে 2 ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কেডি বাই 2 সরাসরি দিয়ে দিলাম, n ইন্টু 2 দিয়ে দিলাম, কেডি বাই 2 প্লাস এমবি
1 প্লাস কেডির নিচে এম না দিয়ে সরাসরি দিয়ে দিলাম 2, এন এর সাথে এম গুণ না করে সরাসরি দিয়ে দিলাম 2। ঠিক আছে, আয়ের মান তো আমরা আগেই জানি, আয়ের মান আমরা বের করছিলাম 200, 200 নিচে হবে এখন কত 2 ইনটু, জাস্ট সূত্র উঠাবো ক্যালকুলেশন করব, সূত্র উঠাবো ক্যালকুলেশন করব। প্রশ্ন ধরতে পারলে অঙ্ক একদম সহজ। 1 প্লাস 0.125 ভাগ হবে কত দ্বারা, 2 দ্বারা। এন এর মান কত ছিল, এন এর মান ছিল 10 বছর, এন এর মান ছিল 10 বছর, তাহলে হবে কি 10 ইনটু 2, নিচে হবে 0.125 ভাগ হবে কত দ্বারা, 2 দ্বারা, ভাগ হবে কত দ্বারা, 2 দ্বারা, প্লাস এমবির মান কত, যেহেতু আমার পরিপক্ক মূল্য বলা নাই, এমবি হচ্ছে আমার 2000। পরিপক্ক মূল্য যদি এই যে নিচেরটার মতো বলা থাকতো তাহলে যত বলা থাকতো তত ধরতাম, বলা নাই দেখে ধরছি কত 2000। ঠিক আছে, তাহলে আমি এমবি হচ্ছে 2000, 1 প্লাস 0.125 নিচে হবে 2, 10 ইন্টু 2। দ্রুত ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, অ্যান্সারটা বলো দেখি কে আগে বলতে পারে। ঠিক আছে, এম এর জায়গায় আমি 2 দিছি কারণ হচ্ছে এটা অর্ধবার্ষিক, এম এর জায়গায় 2 দিছি কারণ হচ্ছে অর্ধবার্ষিক। আমি সরাসরি যদি 2 দেই, আমি যদি এম এর জায়গায় সরাসরি 2 দিয়ে দেই, এম এর জায়গায় যদি সরাসরি 2 দিয়ে দেই তাহলেও সূত্র আমার ভুল হবে না। আমি যদি এখানে এমও দেই তাও আমার সূত্র ভুল হবে না। অনেকে এইভাবে সূত্র লেখে, অনেকে এম দিয়ে সূত্র লেখে, যাতে তোমাদের ভিতরে কনফিউশন ক্রিয়েট না হয় এই কারণে আমি সূত্র লেখার সময় লিখছি এম, অঙ্ক করার সময় আবার লিখছি 2। তার মানে কি বুঝতে হবে, 2 ভাবে সূত্র লিখলেই রাইট। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করি, করে আমরা উত্তরটা জানাই। কত হয়, কত হয়? আচ্ছা, প্রান্ত ওরা বলছে কি 1719 টাকা, তাহলে উত্তর হয় কত, 1719 টাকা, 1719 টাকা। এই যে এটাই হচ্ছে আমার কি অঙ্ক, 1719 টাকা। ঠিক আছে, ওকে, তার মানে আমরা যদি সূত্রটা জাস্ট বুঝি, মানগুলো বসাবো, ক্যালকুলেশন করব, আমার অ্যান্সার কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ও যে আরেকজন আরেকটা অ্যান্সার লিখছে। আচ্ছা, তাহলে আমি করি, দেখি অ্যান্সারটা কত বের হয়, এক একজনের এক এক অ্যান্সার বের হইতেছে। আচ্ছা, তাহলে এটা তো হবে 100, এটা শিওর। এটা হবে কত, 100 ইনটু, এটা এখন করি, তাহলে হচ্ছে 0.125 ভাগ হচ্ছে 2, 1 প্লাস অ্যান্সার, পাওয়ার হবে হচ্ছে 20, তারপরে কি 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার। এটাকে আবার ভাগ দিতে হবে, 0.125 ভাগ হচ্ছে 2 ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা হবে কত আমার 11.2407 প্লাস ওইটা এখন করতে হবে 0.125 ভাগ হচ্ছে 2 দ্বারা, এর সাথে 1 প্লাস অ্যান্সার, পাওয়ার হবে হচ্ছে 20, 2000কে আমি ভাগ দিব অ্যান্সার দ্বারা, আমার এখানে হবে 594.9099। সবগুলো আমি একসাথে লিখে ফেলবো, 100 ইন্টু 11.2407 প্লাস 594.9099। আমার উত্তর হবে, এই যে আগেরটাই ঠিক ছিল, 1718.97 টাকা। ঠিক আছে, পরিপক্ক মূল্য যদি থাকে, পরিপক্ক মূল্য যদি দেওয়া থাকে, এমবিতে আমার পরিপক্ক মূল্য নিতে হবে, অভিহিত মূল্য নিতে আমি পারবো না। যদি অঙ্কে পরিপক্ক মূল্য দেয়া না থাকে তাহলে এমবি কে আমি অভিহিত মূল্যর টাকাটা এমবিতে আমি ধরবো, কিন্তু পরিপক্ক মূল্য যদি দেওয়া থাকে অভিহিত মূল্যকে এমবি ধরা যাবে না, সহজ কথা। ঠিক আছে, ওকে, যাদের 1700, আচ্ছা দেখো 5 টাকা 10 টাকা ক্যালকুলেটরের কারণে, ক্যালকুলেশনের কারণে 5 টাকা 10 টাকা এদিক সেদিক হইতে পারে, তার জন্য তোমাদের পরীক্ষাতে নাম্বার কাটবে না, এটা হচ্ছে গ্রহণযোগ্য। 5 টাকা 7 টাকা 10 টাকা যদি ডিফারেন্স হয় এটা গ্রহণযোগ্য, এটার জন্য কোনো কি হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বন্ডের মূল্য নির্ণয় করা শিখে গেছি, বন্ডের মূল্য নির্ণয় করা আমরা শিখে গেছি। এই 4টা সূত্র দিয়েই বন্ডের মূল্য নির্ধারণ করা হয়। কি নির্ধারণ করা হয়, মূল্য। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি, অঙ্কের অ্যান্সার বের হয়েছে টাকায়, অঙ্কের অ্যান্সার বের হয়েছে কিসে, টাকায় অঙ্কের অ্যান্সার বের হয়েছে। এই অধ্যায়ে আরেকটা পার্ট আছে, যেই পার্টে হচ্ছে টাকায় কি হবে না, অ্যান্সার বের হবে না, অ্যান্সার বের হবে পার্সেন্টেজে, অ্যান্সার বের হবে কিসে, পার্সেন্টেজে। তাহলে আমরা এই অধ্যায়ের একটা পার্ট শিখলাম, বন্ডের মূল্য বের করা শিখলাম। এখন আমরা হার বের করা শিখব। হার বের করা যায় 3 রকম ভাবে। কয় রকম ভাবে? 3 রকম ভাবে। ঠিক আছে, 3 রকম ভাবে। কি কি দেখো, প্রথমটা হচ্ছে আমার ওয়াইটিএম, ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড মানে হচ্ছে প্রাপ্তি
প্রাপ্তি, ইল্ড মানে হচ্ছে কি, ইল্ড মানে হচ্ছে প্রাপ্তি, ঠিক আছে। আর ম্যাচুরিটি কি, ম্যাচুরিটি মানে মেয়াদ পূর্তিতে আয়ের হার, মেয়াদ পূর্তিতে কিসের হার, আয়ের হার। এই যে এই অঙ্কগুলা, এই অঙ্কের গুলার অ্যান্সার, এই অঙ্কের গুলোর অ্যান্সার বের হয় কিন্তু পার্সেন্টেজে, এটা মাথায় রাখতে হবে, অ্যান্সার বের হয় পার্সেন্টেজে, তার মানে আমাকে 100 দ্বারা গুণ দিয়ে অ্যান্সার বের করতে হবে। তাহলে ওয়াইটিএম এর ভিতরে কি বলছে, এটি মেয়াদ পূর্তিতে আয়ের হার বা প্রাপ্তি কত সেইটা জানায়, মেয়াদ পূর্তিতে আয়ের হার বা প্রাপ্তি কত। ম্যাচুরিটি এজন্য আমাদের এমভি লাগে, সূত্রতে দেখব। মেয়াদ পূর্তিতে সুদের হার নির্ণয় করে যদি নির্ণেয় সুদের হার, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে ইম্পর্টেন্ট আমার সিদ্ধান্ত গ্রহণের জন্য। আমি বন্ড কিনবো নাকি কিনবো না, এটা আমি দুইভাবে সিদ্ধান্ত নিতে পারি, মনোযোগ দিয়ে শুনো। আমি বন্ড কি ক্রয় করব, বন্ডে কি আমি বিনিয়োগ করব নাকি করব না, দুইভাবে সিদ্ধান্ত নিতে পারি। একটা উপায় হচ্ছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করে সেই বর্তমান মূল্যকে বাজার মূল্যের সাথে তুলনা করার মাধ্যমে আমি সিদ্ধান্ত নিতে পারি। আরেকটা উপায় হচ্ছে আমি ইল্ড টু ম্যাচুরিটি ওয়াইটিএম নির্ণয় করার মাধ্যমেও বন্ডে কি বিনিয়োগ করব নাকি করব না সেই সিদ্ধান্তটা নিতে পারি। এই সিদ্ধান্তটা আমরা কিভাবে নেই, দেখো, যদি ওয়াইটিএম এর সুদের হার বা নির্ণয় সুদের হার যদি প্রয়োজনীয় আয়ের হার অর্থাৎ কেডি এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা বিনিয়োগ করব। সাপোজ ওয়াইটিএম বের হইছে 15% আর কেডি দেওয়া আছে 13%। তাহলে দেখো কেডি 13%, ওয়াইটিএম এর মান বের হইছে 15%, তাহলে ওয়াইটিএম এর মানটা কি কেডির মানের চাইতে বেশি, তাহলে আমি এই প্রকল্পটা কি করব, গ্রহণ করব। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইটিসি মানে ইল্ড টু সি দিয়ে কি কল, এই কারণে এখানে এই অঙ্কে ইউজ করা হয় সিপি আর এই অঙ্কে ইউজ করা হয় এমভি। কেন এমভি ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তিতে আয়ের হার, এই কারণে ম্যাচুরিটি ভ্যালু এখানে ইউজ করা হয়। ওয়াইটিসি হচ্ছে ইল্ড টু কল, এই কারণে এখানে সিপি অথবা কল প্রাইস কি করা হয়, ইউজ করা হয়। এটা কি তলবকৃত সময়ে প্রাপ্ত সুদের হার কত, তলবকৃত সময়ে প্রাপ্ত সুদের হার কত এটা জানা যায়। তলবকৃত সময় কি, ধরো যারা একদমই জানো না তাদের জন্য বলি যে আমি একটা বন্ড ক্রয় করছি, বন্ডের মেয়াদ হচ্ছে 10 বছর, কিন্তু 6 বছর পর কোম্পানি আমার কাছ থেকে বন্ড ক্রয় করার জন্য আমাকে ডাকছে যে আপনার আর 10 বছর বন্ড রাখতে হবে না, আপনার টাকা আপনাকে পরিশোধ করে দিচ্ছি, আমাদের বন্ড আমাকে দিয়ে যান। তখন কিন্তু ওয়াইটিসির ক্ষেত্রে আমরা এন এর মান 10 ধরবো না, যততম বছরে আমাকে তলব করা হবে সেটা হবে এন এর মান। আমাকে যদি 6 বছর পর তলব করা হয় এন এর মান আর 10 থাকবে না, হয়ে যাবে 6। আমাকে যদি 8 বছর পর তলব করা হয় এন এর মান 10 থাকবে না, এন এর মান হয়ে যাবে 8। ঠিক আছে, তার মানে যেই বছরে আমার বন্ডের জন্য আমাকে তলব করবে সেটাই হবে ওয়াইটিসি এর এন বা বছরের মান। দেখো এখানে বছরের মান যেই বছরে কি করা হবে, তলব করা হয় তাকে ধরতে হয়, যেই বছরে তলব করা হয় তাকে এন এর মান ধরতে হয়। যদি নির্ণেয় সুদের হার, নির্ণেয় সুদের হার যদি প্রত্যাশিত হার কেডির চেয়ে বেশি হয় তাহলে প্রকল্পে বিনিয়োগ করে কি হয়েছে, আমার লাভ হয়েছে সেটা আমার বুঝতে হবে। ঠিক আছে, সিওয়াই হচ্ছে কারেন্ট ইল্ড মানে আজকের দিনে বিনিয়োগকৃত বন্ড হতে আমার আয় কত, মানে আমি বন্ডে বিনিয়োগ করছি, বন্ডে থেকে আমি সুদ পাইতেছি, হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আজকে আমার সুদের হার কত আমি পাইতেছি রানিং, সেটা আমি জানার চেষ্টা করি, তখন আমাদের করতে হবে সিওয়াই, এর মানে হচ্ছে কারেন্ট ইল্ড। ঠিক আছে, বন্ড হতে আয়ের হার কত তা জানা যায়, বর্তমানে বন্ড হতে আয় কি লাভজনক আছে কিনা, আয় কি লাভজনক আছে কিনা তা জানতে কি করা হয়, তা জানতে হচ্ছে ব্যবহার করা হয়, তা জানতে কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা যদি সরাসরি ম্যাথে যাই, তো ম্যাথের আগে আমরা হচ্ছে সূত্রগুলো একটু দেখি, ম্যাথের আগে আমরা সূত্রগুলো একটু কি দেখি। তাহলে 1 নাম্বার আছে আমার কি, ওয়াইটিএম। ওয়াইটিএম এর সূত্র কি, প্রথমে আমি মাঝখানে একটা দাগ দিয়ে দিব, আমার কনফিউশন শেষ। উপরে হবে কি, উপরে হবে আই প্লাস এমভি মাইনাস এসবি বাই এন, নিচে হবে +2 মানে এমভি প্লাস এসবি ডিভাইডেড 2। এটা হচ্ছে আমার ওয়াইটিএম এর সূত্র। হুবহু ওয়াইটিএম এর মতো ওয়াইটিসি এর সূত্র সেম টু সেম, তাহলে 2 হবে কি ওয়াইটিসি, ওয়াইটিসি এর সূত্র কি সেম টু সেম। ওয়াইটিএম এর কারণে ম্যাচুরিটি, ইল্ড টু ম্যাচুরিটি, এই কারণে ইউজ হচ্ছে এমভি, এটা হচ্ছে ইল্ড টু কল্ট, এই কারণে এমভি এর জায়গায় ব্যবহার হবে সিপি, বাকি সব সেম। তাহলে আমি এখানে লিখবো আই প্লাস
সিপি মাইনাস এসবি বাই এন, এমবি প্লাস এসবি, নিচে হবে কত? নিচে হবে 2। শেষ, সেম সূত্র। ও সরি, এমবি না, এটা হবে হচ্ছে সিপি মাইনাস এসবি বাই 2। ওকে, 3 নাম্বার হচ্ছে সিওয়াই কারেন্ট ইল্ড, একদম সহজ সূত্র, আই বাই এসবি, আই ভাগ এসবি, এটা হচ্ছে আমার কারেন্ট ইল্ডের সূত্র। এই যে এই 3টা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এই অধ্যায় মোট সূত্রই আছে 7টা, যে এই 7টা সূত্র বুঝবে, শিখে ফেলতে পারবে, তার জন্য এই অধ্যায় পানিবাদ একদম সহজেই 20 নাম্বার কি পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, এখন আমরা ম্যাথে চলে যাই, আমরা ম্যাথটা করি। দেখো, আগের যেই সূত্র ছিল, আগের যেই হচ্ছে প্রশ্ন ছিল, সেম প্রশ্ন, কিছু 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 মান একটু চেঞ্জ। ওকে, আচ্ছা, এই অঙ্কে সুযোগ ব্যয়ের হার দেওয়া আছে আমার 10%, আমার কেডি দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। যদিও কেডির এত একটা কাজই নাই কোনো। আচ্ছা, কত প্রশ্ন করছে, প্রশ্নটা একটু পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা বোর্ডে কিভাবে প্রশ্নটা থাকে। আয়ের হারের ভিত্তিতে আমি প্রথম অঙ্কটা করছি কি, অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে আমি ইউনাইটেড আর সিটি বন্ডের কোনটিতে আমি বিনিয়োগ করব? কিসের ভিত্তিতে? অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে আয়ের হারের ভিত্তিতে। এই প্রশ্নটা যেই কথা, নিচের প্রশ্নে একই কথা বলতে পারে, মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত নাও। দুইটা কি কথা? একই কথা। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব? আমি এখন আগে আমার ওয়াইটিএম বের করব, বের করার পর আমি এখন সিদ্ধান্ত নিব আমি কি বিনিয়োগ করব নাকি করব না। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার সুযোগ ব্যয়ের হারটা দরকার, এছাড়া কোনো অঙ্কের ভিতরে আমার সুযোগ ব্যয়ের হার দরকার নাই। তাহলে হচ্ছে আমি আগে সূত্রটা লিখে ফেলি, তারপর আমরা মানগুলো নেই আস্তে আস্তে। তাহলে ইউনাইটেড বন্ড লিখলাম, ওয়াইটিএম ইকুয়াল টু আই প্লাস এমবি মাইনাস এসবি বাই হচ্ছে কি, সরি, বাই হচ্ছে এন, নিচে হচ্ছে এমবি মাইনাস এসবি বাই হচ্ছে কত? 2 সমান সমান, এখানে কি লিখতে হবে? আমার মানগুলো লিখতে হবে, যে এখানে আই ইকুয়াল টু কত? 2000 ইন্টু 10%, 2000 ইন্টু 10%, তাহলে আই ইকুয়াল টু কত? 2000 ইন্টু 10% সমান সমান হচ্ছে 200। তারপরে আমার লাগবে এমভি হচ্ছে 2000, কারণ পরিপক্ক মূল্য দেওয়া নাই। এন হচ্ছে কত? এন হচ্ছে আমার 10, এন হচ্ছে আমার কি 10। এমবি আমি কত নিছি? 2000 নিছি। কেন এমবি 2000 টাকা নিছি? এমবি কেন 2000 নিছি? কারণ পরিপক্ক মূল্য আমার দেওয়া নাই, এই কারণে এমবি নিছি কত? 2000। এটা আমি বারে বারে বলতেছি, কারণ এখানে সমস্যা হয়, এই কারণে বারে বারে আমি বলতেছি। আচ্ছা, তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে আমার 200 প্লাস আরেকটা লাগবে আমার এসবি হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য। বাজার মূল্য দেওয়া আছে কত টাকা? 1700 টাকা। 1700 টাকা, এই 1700 টাকা হবে আমার কি? এসভি। 1700 টাকা হবে আমার কি? এসভি। তাহলে বা সেল ভ্যালু। ঠিক আছে, তাহলে এমবি এর মান কত? 2000। আমি লিখবো 2000 মাইনাস 1700, নিচে লিখবো 10, এখানে লিখবো 2000 প্লাস 1700, নিচে লিখবো হচ্ছে 2। একটু ক্যালকুলেশন করে বলো কত টাকা হইল। ঠিক আছে, তাহলে উপরে হবে কত? 300 ভাগ 10, 30, 230। নিচে হবে হচ্ছে 1700 প্লাস 2000 ভাগ হচ্ছে 2, 1850। তাহলে 230 ভাগ 1850 ইন্টু 100, আমার উত্তর হবে হচ্ছে 12.43%। এই যে পার্সেন্টেজ দিতে হবে, 12.43%। ক্লিয়ার? যাদের 12.43% বেরোইছে তাদেরটা রাইট, যাদের 12.43 বেরোইছে তাদেরটা হচ্ছে রাইট। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। সিটি বন্ড, কি বন্ড? সিটি বন্ড। তাহলে সিটি বন্ডের ক্ষেত্রে ওয়াইটিএম ইকুয়াল টু, সূত্রটা লিখি, মুখে মুখে বলি, একদম সহজ সূত্র, আই প্লাস এমভি
মাইনাস এসবি বাই এন এমভি প্লাস এসবি বাই 2। এখানে দেখো এখানে কি, এখানে এমবি ইকুয়াল টু কত হবে দেখো, এই জায়গায় দেখো আগের অঙ্কে আমি এটাকে ধরছি এমভি, কিন্তু সিটি বন্ডে আমি 1300 কে এমবি ধরতে, ম্যাচুরিটি ভ্যালু ধরতে পারবো না। কেন পারবো না? কারণ সিটি বন্ডের আমার ম্যাচুরিটি ভ্যালু অঙ্কের ভিতরে বলা আছে 1600 টাকা দেয়া আছে, এই কারণে আমি অভিহিত মূল্যকে এমবি আর ধরতে এখন পারবো না। যদি দেওয়া না থাকতো তাহলে আমি এটাকে এমবি ধরতাম, যেহেতু দেওয়া আছে 1600 টাকা হবে আমার এমবি। তাহলে এমবি কত টাকা? এমবি হচ্ছে আমার 1600 টাকা। আয় কত? আয়ের পরিমাণ কত? 1300 11%, 1300 11%। তাহলে হবে কি 1300 ইন্টু 11%। তাহলে 1300 11% কত টাকা হয়? 1300 ইন্টু 11% হয় হচ্ছে 143। এন ইকুয়াল টু কত? 8 বছর। আর হচ্ছে এসভি সেল ভ্যালু অথবা বাজার মূল্য কত টাকা? 560 টাকা। কত টাকা? 560 টাকা, 560। ওকে, এখন আমরা ম্যাথ করি। সমান সমান মানগুলো বসাই দেই। এখানে হবে 143 প্লাস 143 প্লাস নিচে হবে কত? 8, উপরে হবে কত? 1600 মাইনাস 560, 1600 প্লাস 560 ডিভাইডেড বাই 2। কত হবে মানটা? মানটা কত হবে? সূত্র ঠিক আছে, সূত্র ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি এখানে দিতে চাও 100, তোমরা যদি এখানে 100 দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। শেষে আমার পার্সেন্টেজ অ্যান্সারটা দেখাই দিলে হবে। তুমি 100 দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, আমার শুধু শেষে পার্সেন্টেজের মান দেখাই দিলেই হবে। যদি দিতে ইচ্ছা করে তাহলে দিও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে 1600 মাইনাস 560 ভাগ হচ্ছে 8 প্লাস 143, উপরে হবে 273, নিচে হবে কত? 1600 প্লাস 5600, সরি 560 ভাগ হচ্ছে 2, নিচে হবে 1080। তাহলে আমার কত বের হয় অ্যান্সার? অ্যান্সার বের হয় 273 ভাগ 1080 ইন্টু 100। তাহলে অ্যান্সার বের হয়েছে আমার, অ্যান্সার দেখি অনেক কম বেড়ে গেল। আচ্ছা, আমি একটু চেক করি, দাঁড়াও। আয়ের মান 143 ঠিক আছে, 143 ঠিক আছে, এনবি 1600 ঠিক আছে, এসবি 560 ঠিক আছে, এন এর মান 8 ঠিক আছে, 1600 প্লাস ঠিক আছে। ওকে, আবার একটু করি অঙ্কটা। আমার মনে হয়েছে যে কোথাও একটু ভুল হয়েছে। মাইনাস 560 ভাগ হচ্ছে 8 প্লাস 143, 273 ঠিক আছে, 1600 প্লাস 560 ভাগ 2, 1080 ঠিক আছে, 273 ভাগ 1080, 273 ভাগ 1080 ইন্টু 100। হ্যাঁ, 25.27%, 25.27% হচ্ছে আমার কি অ্যান্সার। এই তো যারা 25.27 বলছো তারা হচ্ছে ভেরি গুড, ঠিক আছে। এখন আমরা কি নিব? এখন আমরা সিদ্ধান্ত নিব। আমরা দেখে আসি আগেরটা কত ছিল, 12.43 ছিল, ঠিক আছে, 12.43 ছিল। তাহলে আমরা এখানে লিখতে হবে যে ইউনাইটেড বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার 12 কত ছিল? 12.43, 12.43%। এবং সিটি বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার, কত বের হয়েছে? 25.27%। যেহেতু সিটি বন্ডের মেয়াদ পূর্তিতে
আয়ের হার বেশি, মেয়াদ পূর্তিতে আয়ের হার বেশি, সুতরাং সিটি বন্ডে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। সিটি বন্ডে বিনিয়োগ কি হবে? বিনিয়োগ লাভজনক হবে, বিনিয়োগ লাভজনক হবে। এই তো আমার কি, আমার সিদ্ধান্ত গ্রহণ করা কি কমপ্লিট। ঠিক আছে, একদমই ইজি। আমরা যদি একটু বুঝে কি করি, অঙ্কগুলো করার চেষ্টা করি, একদমই ইজি। খতে দেখো কি বলছে, খতে দেখো কি বলছে, এই যে যারা 25.27 বলছো তাদের ট্যাক্স 100, রাইট? এই যে দেখছো, সবাই পারবা। ওকে ওকে, এরপরে দেখো খতে বলছে কি, যমুনা বন্ড, যমুনা বন্ডটি, এই যে এই বন্ড, ঠিক আছে, 8 বছর পর, 8 বছর পর, একটু মনোযোগ দিও, 8 বছর পর 1260 টাকা মূল্যে, 1260 টাকা মূল্যে তলব করলে বন্ডের ইল টু কল কত, মানে ওয়াইটিসি কত। এই জায়গায় এই যে 1260 টাকা আমি সরাসরি বলে দিছি, 1260 টাকা না বলে আমি আরেকভাবে বলতে পারতাম। কিভাবে বলতে পারতাম? এই যে 1260 টাকার পরিবর্তে আমি কি বলতে পারতাম? আমি বলতে পারতাম 5% অধিহারে, 5% অধিহারে তলব করা হয়েছে, 5% অধিহারে তলব করা হয়েছে, এটা আমি বলতে পারতাম। আমি সরাসরি 1260-এর পরিবর্তে, 1260-এর পরিবর্তে আমি বলতে পারতাম 5% অধিহারে তলব করা হয়েছে। তখন এই 1260 টাকা আমি কিভাবে নির্ণয় করতাম? আমি করতাম হচ্ছে, লিখতাম আমি 1200 যোগ 1200 ইন্টু 5%। এই যে 5% অধিহার, অধিহারটা কি হবে? 1200-এর সাথে কি হবে? অ্যাড হবে। 1200 টাকার উপরে 5% অধিহার, এই 1200-এর সাথে কি হবে? যোগ হবে। যোগ করলে আবার 1260 বের হয়ে যাবে। 1200 আমি কোথা থেকে পাইছি? 1200 পাইছি আমি এই যে অভিহিত মূল্য কত দেওয়া আছে, 1200 দেয়া আছে। তাহলে যদি প্রশ্নে এভাবে সরাসরি বলা না থাকে, আর যদি প্রশ্নে বলে দেয় 5% অধিহারে তলব করা হয়েছে, তখন আমরা এইভাবে কি করব? বের করে নিব। যদি প্রশ্নে বলতো 5% অবহারে তলব করা হয়েছে, কমে তলব করা হয়েছে, তখন শুধু প্লাসের জায়গায় কি হয়ে যেত? মাইনাস হয়ে যেত। 1260-এর জায়গায় হয়ে যেত কত? 1260-এর জায়গায় হয়ে যেত হচ্ছে 1140। 1260-এর জায়গায় হয়ে যেত কত? 1140। ক্লিয়ার? আচ্ছা, ওকে। হ্যাঁ এসকে রিফাত, কিছু বলতে চাইলে বলো, কিছু বলতে চাইলে বলো। আমি হচ্ছে কমেন্ট খেয়াল করতেছি, তুমি কিছু জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিয়ে দিব। ওকে, তাহলে হচ্ছে এই যে এখানে বলছে যমুনা বন্ডটি 8 বছর পর, 8 বছর পর, কিন্তু মেয়াদ কত বছর? 10 বছর। তাহলে এন এর মান কি 10 হবে? 10 হবে না, যখন তলব করা হয়েছে সেটা এন এর মান। 8 বছর পর তলব করা হয়েছে, এই জন্য ওয়াইটিসি তে এখন এন এর মান হবে কত? 8 হবে। আমরা সূত্রটা লিখি, মানগুলো বসাই, তারপরে আমাদের বুঝতে আরো সহজ হবে। 2 ওয়াইটিসি ইকুয়াল টু I প্লাস সিপি মাইনাস এসবি বাই এন, সিপি প্লাস এসবি বাই 2। তাহলে এখানে কি হবে? এখানে সিপি ইকুয়াল টু 1260। ওকে, তারপর হচ্ছে কি আই ইকুয়াল টু, দেখো অভিহিত মূল্য 1200, কুপন রেট হচ্ছে কত পার্সেন্ট? 12%। তাহলে আই ইকুয়াল টু কত? 1200 ইন্টু কত পার্সেন্ট? 12%। 1200 ইন্টু 12% হবে কত? 144। এন ইকুয়াল টু, দেখো এন ইকুয়াল টু ওয়াইটিসি তে এন এর মানটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখো যমুনাতে আমার মেয়াদ দেওয়া আছে 10 বছর, কিন্তু প্রশ্নে বলছে 8 বছর পর তলব করা হয়েছে। তাহলে এন এর মান কি এখন 10 হবে নাকি 8 হবে? উত্তর হবে 8, কারণ যত বছর পর তলব করা হয় সেটাই হয় কিসের মান? এন এর মান। আর এসবি কত? এসবি হচ্ছে বাজার মূল্য 1150 টাকা, 1150 টাকা। তাহলে আমি এখানে লিখে দেব 1150। আমি এখন অঙ্ক শুরু করে দেই। আয়ের মান কত? 144 প্লাস সিপি কল প্রাইস কত? কল প্রাইস হচ্ছে আমার 1260 টাকা। কল প্রাইস হচ্ছে আমার 1260 টাকা। কল প্রাইস হচ্ছে 1200, মানে যেটা তলব করা হয়, যে মূল্যে কি করা হয়? তলবকৃত মূল্য, তলবকৃত মূল্যটা এখানে আসবে, তলবকৃত মূল্য এখানে আসবে। ঠিক আছে, মাইনাস হচ্ছে কত? 1150। এন এর মান কত? 8। নিচে হবে 1260 প্লাস 1150 ডিভাইডেড বাই কত? 2।
এই যে ইন্টু 100 দিতে চাও 100 দিয়ে দাও, ইন্টু 100 দিতে চাইলে ইন্টু 100 দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। সমান সমান মানগুলো আমরা বের করি। 1260 মাইনাস 1150 ভাগ 8 প্লাস 144 বের হয় কত? 157.75, 157.775। ওকে, 1260 প্লাস 1150 ডিভাইডেড বাই 2 নিচে হয় কত? 1205। তাহলে আমার অ্যান্সার বেরোবে কত? 157.75 ভাগ হচ্ছে 1205 ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 100। আমার বেরোয় হচ্ছে 13.091%। 13.091%। তাহলে আমার ওয়াইটিসি কত বেরোছে? আমার ওয়াইটিসি বেরোছে 13.091%। তার মানে পরীক্ষাতে যদি প্রশ্ন করে ওয়াইটিসি নির্ণয়ের মাধ্যমে তোমার বন্ডে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা নির্ধারণ করো। এতদিন যে তুমি বন্ড হোল্ড করছো 8 বছর, এই 8 বছরে তোমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, তাহলে আমি সিদ্ধান্ত নিব কিভাবে? দেখো, আমার সুযোগ ব্যয়ের হার হচ্ছে 10%, আমার কেডি সুযোগ ব্যয়ের হার 10%, আমার আয় হয়েছে 13%। ঠিক আছে, যেহেতু আয় হয়েছে 13%, কেডি হচ্ছে 10%, তার মানে ওয়াইটিসি 8 বছর এই বন্ড আমার কাছে রাখার পর আমার 3.091% লাভ আমার হয়েছে। তার মানে এই বন্ড আমার জন্য একটা লাভজনক প্রজেক্ট ছিল। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে? সিটি বন্ডের আজকের আয়ের হার কত? সিটি বন্ডের আজকের আয়ের হার কত? তাহলে যে সিটি বন্ডের কি বের করতে বলছে? আমাকে সিওয়াই বের করতে বলছে। আজকের আয়ের হার কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এর সূত্রটা কি বাবুরা? এর সূত্র কি? তাহলে 3 হবে কি? হবে হচ্ছে সিওয়াই ইকুয়াল টু আই বাই এস ভি ইন্টু 100 দিতে চাইলে দিয়ে দাও। ওকে, তাহলে আয়ের মান কিভাবে বের করব? এই যে 1300 ইন্টু 11%, 1300 ইন্টু 11%। ঠিক আছে, 1300 ইন্টু 11%। তাহলে 1300 11% কত বেরোয়? 1300 ইন্টু 11% বেরোয় হচ্ছে 143। ওকে, এসবি সমান সমান কত? এসবি বা বাজার মূল্য কত? 560। বাজার মূল্য হচ্ছে 560। আমি এখানে লিখবো 560। ওকে, তাহলে আয়ের মান বেরোইছে 143, নিচে হবে কত? 560 ইন্টু কত? 100 সমান সমান যেটা বেরোবে সেটাই অ্যান্সার। একদম সহজ, ভাগ 560 ইন্টু 100। তাহলে আমার অ্যান্সার বেরোয় 25.53%। ক্লিয়ার সবাই? বুঝা গেছে? এই তো মুন্না আহমেদ পারো, এই তো হয়ে গেছে। ক্লিয়ার সবাই? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, 13.09 এগুলো হচ্ছে তেমন প্যারা না। এই 1 2 1 2 এর জন্য কিছু হয় না, পয়েন্টের পরে চেঞ্জ হইলে কিছু হয় না, 25 থাকলে হয়েছে। ওকে, জিশান ঠিক আছে, আকরামুল হক ভেরি গুড, ওয়াইটি হক ঠিক আছে। এই তো তোমরা পারো। তাহলে এই অধ্যায়ের অঙ্ক আমাদের শেষ। এই অধ্যায়ে অঙ্কের পার্টি আছে হচ্ছে দুইটা। একটা হচ্ছে বন্ডের মূল্য, 4টা সূত্র আছে, ভ্যালু অফ বন্ড। আরেকটা হচ্ছে কি আমার আয়ের হার, 3টা সূত্র আছে, ওয়াইটিএম, ওয়াইটিসি আর সিওয়াই কারেন্ট ইট। তাহলে আমার অধ্যায় কি শেষ। ওকে, এখন আমরা, আচ্ছা এটা কি আবার? ও আচ্ছা, তোমরা এখন আর ম্যাথ করা লাগবে না, এখন আমি একটু কথা বলি, তারপরে আমরা আবার দুইটা ম্যাথ করব বোর্ডের। মানে আমি বোর্ডের থেকে দুইটা ম্যাথ পাইছি, যে দুইটা ম্যাথ আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। ঠিক আছে, মানে যেগুলা তুলনামূলক অন্যগুলার থেকে একটু কঠিন, কিন্তু তাও কঠিন হয়েও সহজ। মানে এই অধ্যায় আসলে কঠিন প্রশ্নই করা যায় না, এই অধ্যায়ের প্রশ্ন কঠিন হওয়ার পরেও সহজ। ঠিক আছে, আচ্ছা দেখো, এই যে আমি তো এটা জানি যে বন্ডের বাজার মূল্য যদি কম হয় আর বন্ডের বর্তমান মূল্য যদি কি হয়, বেশি হয়, আমি বিনিয়োগ করব। মেয়াদ পূর্তিতে আয়ের হার যদি কি হয়, বেশি হয় প্রয়োজনীয় আয়ের হার থেকে, তাহলে আমি বিনিয়োগ করব। বন্ডের কুপন সুদ যদি কি হয়, বেশি হয় কার থেকে? সিওয়াই থেকে, তাহলে আমি বিনিয়োগ করব। এই তিনটা একটু মাথায় রাখবা, এই তিনটা একটু মাথায় রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখো লাগবে, এই তিনটা একটু কি রাখবা? মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে বলছে আচ্ছা জাভেদ হোসেন বলছে আমরা বাবু না, তাহলে তোমরা কি?
তোমরা সবাই হচ্ছে শিশু, বাংলাদেশের আইন অনুযায়ী তোমরা সবাই শিশু, ঠিক আছে? ওকে, আচ্ছা। 4 কি বলছে? বিক্রয় মূল্য দেয়া না থাকলে, বিক্রয় মূল্য দেয়া না থাকলে বাজার মূল্যই হবে এসবি। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু বোঝার চেষ্টা করো। যদি প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে এসবি এর মান বিক্রয় মূল্যকে ধরতে হবে। যদি বাজার বিক্রয় মূল্য দেওয়া না থাকে আর বাজার মূল্য দেওয়া থাকে তাহলে বাজার মূল্য হবে এসবি। এখন প্রশ্ন হচ্ছে, যদি স্যাররা একটু দুষ্টামি করে আমাদের সাথে, যদি বিক্রয় মূল্য বাজার মূল্য দুইটাই প্রশ্নতে বলা থাকে তখন আমি কি করব? তখন এসবির মান আমি কি নিব? তখন অবশ্যই বিক্রয় মূল্যকে আমি এসবির মান ধরব। বাজার মূল্য এসবি হবে তখনই যখন বিক্রয় মূল্য থাকবে না। যদি বিক্রয় মূল্য থাকে তাহলে এসবি হবে কি? বিক্রয় মূল্য। কারণ এসবির মানেই কি? এসবির মানেই হচ্ছে সেলস ভ্যালু। এসবির মানেই হচ্ছে সেলস ভ্যালু, ঠিক আছে? তার মানে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থাকলে এসবি হবে বিক্রয় মূল্য, না থাকলে বাজার মূল্য হবে এসবি। শেষ, সহজ। 5 নাম্বার দরকার নেই এত, 6 নাম্বার এগুলো রিডিং করে নিও। এইটা দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বলছে কি, কখন বন্ড তলব করে, কখন বন্ড তলব করে একটা কোম্পানি, কখন বন্ড তলব করে? বাজার সুদের হার পুরাতন বন্ডের সুদের হারের চেয়ে কম হলে কোম্পানি পুরাতন বন্ড কি করে? তলব করে। নতুন বন্ড কি করে? ইস্যু করে। সহজ ভাষায় বুঝাই দেই, বাজার সুদের হার, এই যে এই বাজার সুদের হার, ধরো মার্কেটে এখন সুদের হার চলতেছে, মার্কেটে এখন সুদের হার চলতেছে 10%। মার্কেটে সুদের হার চলতেছে কত পার্সেন্ট? 10%। আর তোমার কাছে যেই বন্ড আছে সেই বন্ডের উপরে কোম্পানি তোমাকে সুদ দিতেছে কত পার্সেন্ট? 15%। তোমাকে সুদ দিতেছে 15%, কিন্তু মার্কেটের সুদের হার কইমা হয়ে গেছে 10%। এই যে পুরাতন বন্ডের সুদের হারের চেয়ে কম হলে, কোনটা? বাজার সুদের হার। তাহলে মার্কেটে অন্যান্য কোম্পানি সুদ দিতেছে 10%, কিন্তু তোমার কোম্পানি তো তোমার কাছে আগে আগে বন্ড সেল করছিল, তখন তোমাকে 15% হারে তোমাকে কি করছে? সুদ প্রদান করছে। কিন্তু অন্যান্য কোম্পানি দিতেছে 10%। তার মানে কি, তোমার কোম্পানি তোমাকে 5% বেশি সুদ দিতেছে। কোম্পানির জন্য এটা অতিরিক্ত একটা ব্যয়। তখন কোম্পানি কি করে? কোম্পানি সেই পুরাতন বন্ডকে কি করে? তলব করে। মানে এই যে 15% তোমাকে সুদ দিত, তোমাকে ডাকে, বলে আসো, তোমার আর 15% সুদ দেওয়া যাবে না, তোমার টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেই, তুমি আমাকে বন্ড দিয়ে দাও, ঠিক আছে? যখন এই 15%-এর বন্ডের টাকা যখন সে তলব করে, বন্ড যখন তলব করে, বন্ড হচ্ছে তোমার থেকে নিয়ে নেয়, নিয়ে এসে নতুন বন্ড কি করে? ইস্যু করে, নতুন বন্ড ইস্যু করে। তখন সে আবার কত পার্সেন্ট সুদ দেয়? তখন সে আবার 10% হারে সুদ দেয়। আগে তো 15%, তারপরে বন্ড তলব করছে, কারণ মার্কেটে 10% চলতেছে, বন্ড তলব করে আনে, ওই বন্ড সে আবার নতুন করে মার্কেটে ছাড়তেছে। আগেই তো 15%, এখন মার্কেটের সাথে মিল রেখে 5% কমায় এখন সে সুদ দেয় কত পার্সেন্ট? 10%। কোম্পানির জন্য কি হয়? ব্যয় কোম্পানির হ্রাস পায়, ঠিক আছে? ওকে ওকে। আবার একজন লিখছে আমি তো 18+। আরে দুষ্ট, তোমরা আসলে কি যে বলবো, কে 18+, কে 17+, এগুলো নিয়ে পড়ে আসো, ঠিক আছে? ওকে, বাংলাদেশের পোলাপান 18+ হয়ে গেল শিশু। কেন শিশু? কারণ তারা বাপের টাকায় চলে, বাপের হোটেলে খায়। যতদিন পর্যন্ত তোমরা বাবা মায়ের উপরে নির্ভরশীল থাকবা ততদিন পর্যন্ত তোমরা সবাই শিশু, ঠিক আছে? বাবা মার উপর থেকে যখন নির্ভরশীলতা কমে যাবে তখনই তোমরা বড় হবা। এর আগে যতই 18+ হোক, যতই 20+ হোক, 25+ হোক, তোমরা শিশু। এই যে আমি 25+ হয়ে গেছে, তাও আমি কি বাবা মার উপরে এখনো নির্ভরশীল, নিজে কিছুই করতে পারতেছি না। তো আমিও এখনো কি? আমিও এখন হচ্ছে শিশু। তো যতদিন পর্যন্ত আমি আমার বাবা মায়ের উপরে নির্ভরশীল থাকবো ততদিন পর্যন্ত আমিও আমার নিজেকে কি মনে করি? শিশু মনে করি, ঠিক আছে? আচ্ছা, খ প্রশ্নটা আবার বুঝাই দেন। খ প্রশ্ন কোনটা? খ প্রশ্ন কোনটা? সিপি মানে কি? সিপি মানে হচ্ছে কল প্রাইস। সিপি মানে হচ্ছে কি? সিপি মানে হচ্ছে কল প্রাইস, ঠিক আছে? সিপি মানে হচ্ছে কি? কল প্রাইস, তলব মূল্য। মানে যেই টাকায় কি করছে? তলব করছে। যেই টাকায় কি করছে? তলব করছে। এই যে এখানে বলছে কত? এখানে বলছে কি 8 বছর পর 1260 টাকায় কি করা হচ্ছে? তলব করছে। তাহলে এই যে তলব করে যেটা, সেটা হইতাছে সিপি। তলবকৃত মূল্যটাই হচ্ছে কি? সিপি, ঠিক আছে? তাহলে তলবকৃত মূল্যটাই কি? আমাদের সিপি। আমাদের আরেকটা ম্যাথ আছে এরকম, ওইখানে আমরা আবার প্র্যাকটিস করব, ওকে? আচ্ছা, এখন দেখো তো এটা বোঝা যায় কিনা, এই লেখাগুলা বোঝা যাইতেছে কিনা একটু বলো তো আমাকে কমেন্ট করে। এই লেখাটা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে বলো তো।
এই লেখাটা বোঝা যাচ্ছে কিনা? আমার ফোনে তো একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা দিতেছে, তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, জিরো কুপন বন্ড সবসময় অবহারে বিক্রি হয়। জিরো কুপন বন্ড সবসময় কি হয়? অবহারে বিক্রি হয়। ওকে, এটা মনে রাখবা, জিরো কুপন বন্ড সবসময় অবহারে বিক্রি হয়। জিরো কুপন বন্ডের প্রাইস ধরো হচ্ছে থাকবে 4,000, কিন্তু তোমার কাছে বিক্রি করছে 3,500, একদম শুরুতে দেখাইছি। তার মানে জিরো কুপন বন্ড সবসময় অবহারে কি হয়? অবহারে বিক্রি হয়। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তামিমের কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করে ফেলো, প্রশ্ন করে ফেলো। ঠিক আছে, এটা মেবি যশোর বোর্ড 2023, প্রশ্ন করে ফেলো, আমি দেখতেছি। ওকে, আচ্ছা, আমার কয়টা বাজে? বাজে হচ্ছে 8:32। ওকে, কার কি প্রশ্ন আছে বলো? হয়, আমাদের ম্যাগনেট ভাই হচ্ছে 33 বছরের নাবালক শিশু। হ্যাঁ, তোমরা ভীষণ পাজি। আচ্ছা, কার কি প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন আমি নিব 8:45 পর্যন্ত। কার কি প্রশ্ন আছে কমেন্টে একে একে প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দিতেছি। 45-এ আমাদের 2টা সৃজনশীল আমরা সলভ করব, তারপর আজকের ক্লাস শেষ। ওকে, বলো। কই তামিম কোথায়? নোট করার সুযোগ দিব? আচ্ছা, নাও নোটটা করো, এগুলো নোট করো, স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে হচ্ছে নোট করে নিবা, স্ক্রিনশট নিয়ে ফেলো একটা টাস করে। কিছু প্রশ্ন আছে। ওকে, যদি প্রশ্নে এফবি না এমবি থাকে তাহলে এফবি কত ধরবো? আরে এফবি আসলো কোথা থেকে আবার? কেডি এর মান না থাকলে কত ধরে নেব? কেডি এর মান না থাকলে 10 ধরে নিবা। এই তো ভালো একটা প্রশ্ন করছে। কেডি এর মান না থাকলে, কেডি এর মান না থাকলে, কেডি এর মান যদি কি হয়, না থাকলে 10% ধরে নিবে, 10% ধরে নিবে, কারণ এটা নর্মালি 10% হয়। কেডি এর মান না থাকলে 10% ধরে নিবে। ঠিক আছে, অষ্টম অধ্যায় কালকে করাবো, অষ্টম অধ্যায় কালকে করাবো। আমার বাড়ি হচ্ছে নরসিংদী। কোন অধ্যায় স্কিপ করতে পারি? অষ্টম অধ্যায় চাইলে স্কিপ করতে পারি, কারণ অষ্টম অধ্যায়ের অঙ্কগুলো অনেক বড়। ঠিক আছে, আচ্ছা, যদি প্রশ্নে এফবি না এমবি থাকে তাহলে এফবি কত ধরবো? এই প্রশ্নটা আমি আসলে বুঝি নাই, প্রথম প্রশ্নটা তামিমের বুঝি নাই, কেডেটটা বুঝছি, প্রথম প্রশ্নটা বুঝি নাই, এফবি আসলে কোথা থেকে সেটা আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা, ওকে, আর কারো প্রশ্ন নাই? আইপিও কি? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও হচ্ছে কি? আইপিও হচ্ছে কি? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং এর মানে কি? এর মানে হচ্ছে নতুন কোন কোম্পানি যখন শেয়ার মার্কেটে প্রথমবার শেয়ার বিক্রি করতে চায়, তখন তারা জনগণের উদ্দেশ্যে যেই প্রচারণাটা চালায়, সেই প্রচারণাকেই বলা হয় আইপিও। মানে ইনিশিয়ালি মানে একদম প্রারম্ভিক, ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা শুরু, ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা শুরু। তো শুরুতে পাবলিকের কাছে যে অফারিংটা করে সেটাই হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। এই আইপিও কারা করে? যারা হচ্ছে নতুন কোম্পানি মার্কেটে এই প্রথম শেয়ার বিক্রি করতে আসছে, তারা হচ্ছে এই আইপিওটা কি করে। ক্লিয়ার? ওকে, মুন্না আহমেদ, তুমি কেন নুসরাত জাহানকে রিকোয়েস্ট দিছো? রিকোয়েস্ট কেটে দাও, দুষ্ট বালক। ওকে, আগামীকাল ক্লাস হবে, জানাই দিব, আগামীকাল ক্লাস হবে। ওকে, সবচেয়ে সহজ অধ্যায় ষষ্ঠ অধ্যায়, সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে, ম্যাথের সবচেয়ে সহজ অধ্যায় ষষ্ঠ অধ্যায়। এরপর হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ের ভিতরে আমাদের এত কিছু শিখা লাগে না, আমরা শুধু আদর্শ বিচ্যুতি আর পোর্টফোলিও শিখলেই হয়ে যায়। ঠিক আছে, ওকে, কালকে নবম অধ্যায় করাবো, আবার অষ্টম অধ্যায় একটু দেখাই দিব। আচ্ছা, বিও কি? বিও হচ্ছে, বিও হচ্ছে একটা অ্যাকাউন্টের নাম। বিও, বিও হচ্ছে একটা অ্যাকাউন্ট, বিও হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই বিও অ্যাকাউন্ট কারা খোলে? যারা হচ্ছে, তুমি যদি শেয়ার মার্কেট থেকে শেয়ার ক্রয় বিক্রয় করতে চাও, তুমি কিভাবে ক্রয় বিক্রয় করবা? তুমি লেনদেন করবা কিভাবে? লেনদেন করার জন্য শেয়ার মার্কেটে ডিএসসি এবং সিএসসি তে একটা বিও অ্যাকাউন্ট খুলতে হয়। এই বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে তুমি শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবা, নয়তো শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা, ও ফেস ভ্যালু, ফেস ভ্যালু আর ম্যাচুরিটি ভ্যালু দুইটাই না থাকলে এটা অসম্ভব। এটা এমন
কোনো স্যার এমন ছাগলামি প্রশ্ন করবে না যে দুইটার একটা মানও দিবে না, অবশ্যই দুইটার যে কোনো একটা মান দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, আক্রামূলক বিয়োগ কি তুমি হয়তো বুঝতে পারছো। ওকে ওকে, দুষ্ট বালকেরা তোমরা খুবই দুষ্ট, ঠিক আছে। তোমাদের কথা কি বলবো, এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যেতেছে, তোমাদেরকে তো মিস করবো, ভালো লাগতেছে না। ওকে আচ্ছা, দুইটাই থাকবে এমন হবে না, থাকবে একটা। এমবি বাই আরবি, আরবি মানে কি? আরবি আমি জীবনও পাই নাই, ঠিক আছে, এটা আমি আসলে জানি না। সহজ স্বীকারোক্তি, আরবি আমি কখনো পড়ি নাই, জানি না আরবি মানে কি। ওকে, আইপিও কি সেটা বলেছি, আইপিও কি সেটা বলেছি। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। একটা নতুন কোম্পানি যখন শেয়ার মার্কেটে প্রথম শেয়ার বিক্রি করতে চায়, তখন জনগণের উদ্দেশ্যে সে প্রথম যেই অফারিংটা করে সেটাই হচ্ছে আইপিও। ইনিশিয়াল মানে শুরু বা প্রারম্ভিক, তাহলে কোম্পানির শুরুতেই জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের যেই মানে অফারটা দেয় সেটাই হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। ক্লিয়ার? ওকে, আমরা এখন আমাদের আবার ম্যাথ করা শুরু করে দেই। দেখো, এই ম্যাথটা একটু পড়ো, এই ম্যাথটা একটু পড়ো। আমরা হচ্ছে গ আর ঘ নাম্বারটা করব। আইপিও কি? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও হচ্ছে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা লিখলেই হয়ে যাবে, 1 মার্ক পেয়ে যাবা। ওকে, প্রশ্নটা একটু পড়ি। বলছে জনাব মেহেদী 1,00,000 টাকা, সরি 1,000 টাকা লিখিত মূল্যে, লিখিত মূল্যে হচ্ছে আমার অভিহিত মূল্য, লিখিত মূল্যটা আমার অভিহিত মূল্য 12% কুপন হার সুদে। তাহলে কুপন হার কত পার্সেন্ট? 12%। 10 বছর মেয়াদি, কত বছর মেয়াদি? 10 বছর মেয়াদি একটি বন্ড ক্রয় করার কথা ভাবছেন। বন্ডটির বাজারে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে, বাজার মূল্য দেওয়া নাই, কি দেওয়া আছে এখন? বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 1,080 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 1,080 টাকা। 7 বছর শেষে, 7 বছর শেষে বন্ডটি 2% অধিহারে তলব করা হয়। এই যে দেখো, এখন কিন্তু আমাকে কত টাকায় তলব করছে সেটা বইলা দেয় নাই। আগের অঙ্কে আমি বলে দিছিলাম 1260 টাকায় তলব করছে, এই অঙ্কে কিন্তু বলছে 2% অধিহারে তলব করছে। তাহলে এই 2% অধিহারে যে তলব করছে, এইটার টাকাটা আমরা কিভাবে বের করব? এইটার টাকাটা আমরা কিভাবে বের করব? দেখো, আমার লিখিত মূল্য 1,000 টাকা, তাহলে এই তলবকৃত মূল্য আমরা বের করব কিভাবে? আমরা লিখবো 1,000 প্লাস 1,000 ইন্টু 2%। তাহলে সমান সমান কত বেরোবে? 1,000-এর 2% হচ্ছে, একটা শূন্য কাটলে 20 টাকা, তাহলে হচ্ছে 1,020 টাকা, 1,020 টাকা। তাহলে তলবকৃত মূল্য কত? তলবকৃত মূল্য হচ্ছে 1,020 টাকা। তাহলে এখানে আমি এই যে তলব করা হয়, এর মূল্য কত হয়? এর মূল্য কত বের হয়েছে? এর মূল্য বের হয়েছে 1,020 টাকা। 1,020 টাকা হচ্ছে আমার সিপি বা কল প্রাইস। 1,020 টাকা হচ্ছে আমার সিপি বা কল প্রাইস। বুঝা গেছে? 1,020 টাকা হচ্ছে আমার সিপি বা কল প্রাইস। ক্লাসে মনোযোগ দাও, কমেন্ট করা লাগবে না আর। 1,020 টাকা হচ্ছে আমার কি? সিপি বা কল প্রাইস। ক্লিয়ার? তাহলে আমাকে বলছে বন্ডটির 7 বছর শেষে তলবের সময় উপার্জনের হার বা ওয়াইটিসি কি করো? নির্ণয় করো। ওয়াইটিসি নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। ক্লাসে মনোযোগ দাও, কমেন্ট করতে থাকলে কমেন্টের দিকে মনোযোগ থাকে, ক্লাসে মনোযোগ থাকে না, ঠিক আছে। গ, তাহলে কি হবে? ওয়াইটিসি ইকুয়াল টু আই প্লাস সিপি মাইনাস এসবি বাই এন, সিপি প্লাস এসবি বাই 2 সমান সমান। ওকে, এখানে কি কি আছে? এখানে আই ইকুয়াল টু, তাহলে আই ইকুয়াল টু কত হবে? কুপন হার কত বলছে? কুপন হার বলছে কত পার্সেন্ট? 12%। আর লিখিত মূল্য কত? লিখিত মূল্য হচ্ছে 1,000 টাকা। তাহলে আমি এখানে লিখবো 1,000 ইন্টু 12% সমান সমান 1% 10 টাকা, 120 টাকা, 120 টাকা। সিপি, সিপি কিভাবে বের করব? আমাকে বলছে কি? আমাকে বলছে 2% অধিহারে।
তো এই 2% অধিহারটা 2% অধিহারটা কার উপরে ধরতে হবে? এই 1000 টাকা লিখিত মূল্যের উপরে 2% অধিহার আমার কি করতে হবে? ধরতে হবে। তাহলে আমি লিখলাম সিপি ইকুয়াল টু লিখবো কত? এই যে সেই জিনিসটা লিখবো 1000 প্লাস 1000 ইন্টু 2% সমান সমান হবে কত? 1020। আর এসবি বিক্রয় মূল্য আমাকে কত বলে দিছে? বিক্রয় মূল্য আমাকে বলে দিছে 1080 টাকা। বিক্রয় মূল্য আমাকে বলে দিছে 1080 টাকা। আমি এখানে লিখবো 1080। এন এন কত হবে? এন এর মান কত হবে? বলছে 7 বছর শেষে। এখানে কিন্তু বলা আছে 10 বছর। 10 বছর কিন্তু আমার অবশ্যই ভুলেও আনা যাবে না। আমার যত বছর পরে তলব করা হবে সেইটা আনতে হবে। তাহলে এন এর মান হবে 7। 7 বছর পর তলব করছে, এন এর মান হবে আমার 7। আমি মানগুলো বসাই। আই এর মান হচ্ছে 120, সিপি হচ্ছে 1020 মাইনাস এসবি হচ্ছে 1080। এখানে হচ্ছে এন এর মান কত? এন এর মান কত? এন এর মান হচ্ছে 7। নিচে হবে কত? 1020 প্লাস 1080 ডিভাইডেড বাই 2 ইন্টু যদি কেউ 100 দিতে চাও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। শেষ উত্তরটা জাস্ট পার্সেন্টেজ আমার আনতে হবে। তাহলে কত বের হয় একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করো। 1020 মাইনাস 1080 ভাগ হচ্ছে 7, তারপরে 120 প্লাস অ্যান্সার হবে কত? 111.42। নিচে কত হবে? 1020 প্লাস হচ্ছে 1080 ভাগ হচ্ছে 2, নিচে হবে কি 1050। তাহলে সমান সমান অ্যান্সার কত হবে? 111.42 ভাগ হবে 1050 ইন্টু কত? 100। আমার উত্তর হবে কত? 10.61%। 10.61%। ক্লিয়ার সবাই? বুঝা গেছে অঙ্কটা? আরে 37 আসলো কার আবার? 37 কিভাবে আসে? 10.61%। 10.61%। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা বুঝলাম একদম সহজ। এই অঙ্কটা করাইছি কেন? এই অঙ্কটা করাইছি জাস্ট সিপি এর মানটা কিভাবে বের করছে সেটা দেখানোর জন্য। সিপি এর মানটা কিভাবে বের করছে সেটা দেখানোর জন্য। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কতে কি বলছে? পরের অঙ্কতে বলছে ঘ নাম্বারে কি বলছে? বন্ডটির বাজার মূল্য 1065 টাকা হলে জনাব মেহেদীর কি বন্ডটি ক্রয় করা উচিত হবে? গাণিতিক ব্যাখ্যা সহ মন্তব্য করো। তাহলে দেখো এইখানে কিন্তু মূল্য বলা হয়েছে। কি বলা হয়েছে? মূল্য, বাজার মূল্য দেওয়া আছে, মূল্য দেওয়া আছে। যেহেতু বাজার মূল্য দেওয়া আছে, আমারও বন্ডের মূল্য নির্ণয় করে কি করতে হবে? সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। তো আমি এখন কি করব? আমি বন্ডের মূল্য নির্ধারণ করব। বন্ডের মূল্য নির্ধারণ করার আগে কোন সূত্র ব্যবহার করব সেটা জানার জন্য আমার বুঝতে হবে এটা কোন বন্ড। তাহলে দেখো এখানে হচ্ছে কুপন রেটও দেওয়া আছে, আবার হচ্ছে কি দেওয়া আছে? বছরও হচ্ছে দেওয়া আছে। এখন কিন্তু আমি 10 বছরই ধরবো, 7 বছর ধরবো না। এই 7 বছর হবে শুধুমাত্র কোনটার ক্ষেত্রে? শুধুমাত্র ওয়াইটিসি এর ক্ষেত্রে। ওয়াইটিসি এর ক্ষেত্রে বছর হবে 7। আর অন্য বন্ডের অঙ্ক করার সময় পুরা মেয়াদটাই কি হবে? আমার আসবে। ঠিক আছে, তাহলে আমি আগে সূত্রটা লিখে ফেলি। সূত্রটা আগে আমরা লিখে ফেলি। ঘ নাম্বার সূত্র হবে কি? ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই ইন্টু কেডি 1 মাইনাস 1/1 প্লাস কেডি পাওয়ার এন, এটা হবে প্লাস এমভি 1 প্লাস কেডি পাওয়ার এন। ওকে, সমান সমান আয়ের মান আমরা আগেই বের করছি কত টাকা? 120 টাকা। আয়ের মান আমরা বের করছি 120 টাকা। কিভাবে 120 টাকা বের করছিলাম? এই যে দেখো 1000-এর উপরে আমরা 12% ধরছি। আয়ের মান বের হয়েছে কত? আমাদের 120 টাকা। ঠিক আছে, তারপরে আমার এন আছে 10। আমার প্রত্যাশিত, এই যে প্রত্যাশিত আয়ের হার, এটা হচ্ছে আমার কেডি এর ভ্যালু। কিসের ভ্যালু? কেডি এর ভ্যালু কত? 11%। কেডি এর ভ্যালু কত? 11%। 11%। ওকে, তাহলে ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস 0.11 পাওয়ার হবে কত? 10, কারণ এন এর মান কত? 10। 0.11 প্লাস এমভি।
দেখো এই অঙ্কের ভিতরে কিন্তু আমার পরিপক্ক মূল্য কোথাও বলা নাই, পরিপক্ক মূল্য কোথাও বলা নাই। তাহলে এই 1000 টাকা লিখিত মূল্যটাই হবে আমার এমভি, লিখিত মূল্যটাই হবে আমার এমভি। কত হবে? 1000 টাকা। 1 প্লাস 0.11 পাওয়ার হবে কত? 10। ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার সেটাই হবে আমার উত্তর। ওকে, আমরা একটু ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে হবে 120 ইন্টু, এটার মানটা নির্ণয় করো, দেখি কে আগে বলতে পারে। 1.11 পাওয়ার হচ্ছে 10, 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার ভাগ 0.11 হবে হচ্ছে কত? 5.889 প্লাস 1.11 পাওয়ার হচ্ছে 10, 1000 ভাগ অ্যান্সার 352.18। তাহলে কত টাকা বের হয়? 120 ইন্টু 5.889 প্লাস 352.18 বের হয় হচ্ছে আমার 1059 টাকা, 1059 টাকা। ওকে, তাহলে দেখেন সিদ্ধান্ত গ্রহণ আমরা আগেই দেখছি। বলছে কি? বলছে বাজার মূল্য যদি 165 টাকা হয়, বাজার মূল্য যদি 165 টাকা হয়, কিন্তু আমার এখানে বের হইছে কত? আমার এখানে বের হইছে 1059 টাকা। তার মানে কি? বাজার মূল্য আছে 165 টাকা, ঠিক আছে, বাজার মূল্য আছে 165 টাকা, আর বাজার মূল্য আছে 165 টাকা। তাহলে বাজার মূল্য কি আছে? বাজার মূল্য বেশি আছে। আমার বর্তমান মূল্য কম আছে, বাজার মূল্য কি আছে? বেশি আছে। যেহেতু বাজার মূল্য বেশি, সেহেতু আমরা এই বন্ডে বিনিয়োগ করব না। বিনিয়োগ করাটা যুক্তিযুক্ত না, কারণ আমাদের কি হবে? আমাদের লোকসান হবে বা লস হবে। ক্লিয়ার সবাই? এই তো যাদের এই অ্যান্সারটা বের হইছে, তারা এখন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কি লিখবা? যে বাজার মূল্য হচ্ছে 165, যা বাজার মূল্য হচ্ছে 165, যা হচ্ছে কি বর্তমান মূল্যের চাইতে কি, যা হচ্ছে বর্তমান মূল্যের চাইতে কি, বর্তমান মূল্যের চাইতে বাজার মূল্যটা বেশি। যেহেতু বাজার মূল্যর পরিমাণ বেশি, সেহেতু আমার জন্য এটা লাভজনক নয়, আমরা বিনিয়োগ কি এখানে করব না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরের সৃজনশীলে যাই। এই সৃজনশীলটা পড়ো। এই সৃজনশীলটা একটু পড়ো। বলছে চলতি আয়ের হার কি? চলতি আয়ের হার মানে হচ্ছে সিওয়াই, মানে বর্তমানে আমি আজকে আমার আয়ের হার যেটা, সেটাই চলতি আয়ের হার। একটি বন্ড কখন অবহারে কি করা হয়? বিক্রি করা হয়। জিরো কুপন বন্ড অবহারে কি করা হয়? বিক্রি করা হয়। জিরো কুপন বন্ড। আচ্ছা, গতে প্রশ্ন করছে, দেখো কি, এ বন্ডের মেয়াদ পূর্তি আয়ের হার নির্ণয় করো। এ বন্ডের মানে এই যে এ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার। তাহলে মেয়াদ পূর্তিতে আয়ের হার কি? মেয়াদ পূর্তিতে আয়ের হচ্ছে আমার ওয়াইটিএম। মেয়াদ পূর্তিতে আয়ের হার হচ্ছে আমার কি? ওয়াইটিএম। তাহলে ওয়াইটিএম আমার কি করতে হবে? ওয়াইটিএম আমার নির্ণয় করতে হবে। এইখানে দেখো, এই যে অভিহিত মূল্য দেওয়া আছে, কুপন রেট দেওয়া আছে, মেয়াদ পূর্তিতে মূল্য দেওয়া আছে। মেয়াদ পূর্তিতে মূল্যটাই কিন্তু আমার এমভি। মেয়াদ পূর্তিতে মূল্যটাই কিন্তু আমার কি? এমভি। ঠিক আছে, মেয়াদ দেওয়া আছে, মেয়াদটা হচ্ছে আমার কি? এন। বাজার মূল্যটা হচ্ছে আমার কি? বাজার মূল্যটা হচ্ছে আমার এসডি। ক্লিয়ার সবাই? বাজার মূল্যটা হচ্ছে কোন বোর্ড আমি খেয়াল নাই, আমি শুধু স্ক্রিনশট নিয়ে হচ্ছে কি করছি? ক্রপ করে বসাই দিছি। ওকে, আমার কাছে প্রশ্নটা দেখে একটু ভালো লাগছে, কারণ একটু ইউনিক। বাকি সবগুলো একরকম, এটা একটু অন্যরকম, কারণ এটাতে মেয়াদ পূর্তি মূল্য দেওয়া আছে। নরমালি মেয়াদ পূর্তি মূল্য বোর্ডে দেওয়া থাকে না। তাহলে বলছে এ বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার কি করো? নির্ণয় করো। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন সূত্র লিখবো। আমরা এখন কি করব? সূত্র লিখবো। গ ওয়াইটিএম ইকুয়াল টু, উপরে হবে কি? আই প্লাস এমবি মাইনাস এসবি বাই এন, নিচে হবে কি? এমবি প্লাস এসবি বাই 2 ইন্টু 100 দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে কি? এখানে এমবি সমান সমান কত? এমবি সমান সমান হচ্ছে এই যে এটা মেয়াদ পূর্তিতে মূল্য দেওয়া আছে। এখন কিন্তু অভিহিত মূল্যকে এমবি ধরা যাবে না, মেয়াদ পূর্তিতে মূল্যকে আমার এমবি ধরতে হবে। পরিপক্ক মূল্য বলা থাকবে অথবা মেয়াদ পূর্তি মূল্য বলা থাকবে। 1050 টাকা হচ্ছে আমার এমবি। তাহলে আমার এমবি হচ্ছে 1050 টাকা। আর লাগবে আমার এন এর মান, আর লাগবে হচ্ছে আমার এসবি এর মান, আর লাগবে আমার হচ্ছে আই এর মান। ওকে, তাহলে এন কত?
এন এর মান হচ্ছে 5 বছর আর হচ্ছে এসবি এর মান হচ্ছে 900। এন এর মান হচ্ছে কত বছর? 5 বছর। এনবি এর মান হচ্ছে 900। ওকে, আই এর মান কত? দেখো, অভিহিত মূল্য বলা আছে 1000 টাকা, কুপন হার বলা আছে 12%। তাহলে 1000 ইন্টু 12%, 120 টাকা হবে। 1000 ইন্টু 12%, উত্তর হবে কত টাকা? উত্তর হবে 120 টাকা। উত্তর হবে কত টাকা? উত্তর হবে 120 টাকা। ওকে, ইন্টু 100। আচ্ছা, তাহলে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে আমার 120 প্লাস এমবি এর মান কত? এমবি এর মান হচ্ছে 1050 মাইনাস এসবি হচ্ছে 900, এন এর মান হচ্ছে আমার 5। 1050 প্লাস 900 ভাগ হচ্ছে 2। এই যে শেষ। সূত্র পাল্লার একটু বুঝলে এই অধ্যায়ের অঙ্কের মতো সহজ আর কোনো কিচ্ছু নাই। এই অধ্যায়ের মতো সহজ আর কোনো কিছুই কি আমাদের নাই। তাহলে কত বের হয় বাচ্চারা? 1050 মাইনাস 900 ভাগ হচ্ছে 5। উপরে হবে 150, নিচে হবে কি? নিচে হবে 1050 প্লাস 900 ভাগ হচ্ছে 2, নিচে হবে 975। তাহলে 150 কে যদি আমি ভাগ দেই 975 দ্বারা, গুণ দেই যদি 100 দ্বারা, আমার অ্যান্সার বের হবে 15.38%। যাদের এটা অ্যান্সার আসছে 15.38 বা 39 যাদের আসছে তাদেরটা রাইট। এই তো স্নিগ্ধা পারছে, প্রান্ত পারছে, আকরামুলও পারছে, সুমু পারছে, মুন্না, এই তো তোমরা সবাই পারো। ভেরি গুড। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ওয়াইটিএম বের করা কি শেষ। ঘতে কি বলছে? ঘতে কি বলছে? মিস ফাহিমার কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? তাহলে বন্ড দেওয়া আছে দুইটা, কোন বন্ডে তারা বিনিয়োগ করবে? কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? তাহলে আমাদের কি করতে হবে? দুইটা বন্ডেরই হচ্ছে বর্তমান মূল্য বের করতে হবে, বাজার মূল্যের সাথে তুলনা করতে হবে। যার লাভের পরিমাণ বেশি সেই বন্ডে সে কি করবে? বিনিয়োগ করবে। এখন আমরা খেয়াল করি, এইখানে দেখো কুপন রেট দেওয়া নাই। কুপন রেট কি করা নাই? দেয়া নাই। তাহলে এ বন্ড হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, কারণ কুপন হারও দেওয়া আছে, মেয়াদও দেওয়া আছে। বিতে কুপন রেট কিন্তু দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে জিরো কুপন বন্ড। এটা হচ্ছে কি? জিরো কুপন বন্ড। আমি বন্ড দুইটা চিনতে পারছি। এখন হচ্ছে আমি সরাসরি সূত্র লিখবো, মান বসাবো, অঙ্ক করব, অঙ্ক শেষ। ঠিক আছে? তাহলে কি ঘ নাম্বার আমি এখানে লিখবো এ বন্ড ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু আই ইন্টু কেডি 1 মাইনাস 1/1 প্লাস কেডি পাওয়ার এন প্লাস এমবি 1 প্লাস কেডি পাওয়ার কি এন। ওকে, সমান সমান। এখন আমাদের মানগুলো নিতে হবে। আমাদের কিসের মান লাগবে? আমাদের আই এর মান লাগবে, আমাদের কেডি এর মান লাগবে, আমাদের হচ্ছে এমভি এর মান লাগবে, আমাদের এন এর মান লাগবে। ওকে, তাহলে অভিহিত মূল্য 1000 এর 12%, আয়ের মান বেরোবে। ঠিক আছে? এমবি হচ্ছে কত? এমবি হচ্ছে 1050। তাহলে এমবি হচ্ছে কত? এমবি হচ্ছে 1050। এন এর মান হচ্ছে 5, আয়ের মান হচ্ছে কত? 1000 ইন্টু 12%, 120। কেডির মান কত? কেডি এর মান কত? এই যে কেডি সবসময় উদ্দীপকের শেষে থাকে, 14%। 14%, তাহলে আমি এখানে লিখবো 14% অর 0.14, 0.14। এখন শুধু আমি মানগুলো বসাই দিব। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 120 ইন্টু কেডি এর মান কত? 0.14, 1 মাইনাস 1/1 প্লাস 0.14 পাওয়ার 5 প্লাস এমবি এর মান কত? এমবি এর মান হচ্ছে আমার 1050, নিচে হবে কি 1 প্লাস 0.14 পাওয়ার হচ্ছে 5। ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। একটু কেউ বলো তো অ্যান্সারটা কত বের হয়েছে? অ্যান্সারটা কত বের হয়েছে বাবারা? একটু বলো। তাহলে এখানে হবে 120 ইন্টু 1.14 পাওয়ার হচ্ছে 5, 1 ভাগ অ্যান্সার, 1 মাইনাস অ্যান্সার ভাগ 0.14। এখানে হবে 3.433 প্লাস 1.14 পাওয়ার হচ্ছে 5, 1015 ভাগ অ্যান্সার। এটা বেরোবে 545.33। ওকে, তাহলে 120 ইন্টু 3.433 প্লাস 545.33, উত্তর বের হয়েছে কত আমার?
957.29 টাকা, 29 টাকা। ঠিক আছে, প্রান্তরটা হয় নাই, ক্যালকুলেশন আবার করো। ঠিক আছে, ওকে, 930 হয় নাই, হবে 957.29 টাকা। তাহলে এ বন্ডের আমরা বন্ডের মূল্য কি করে শেষ নির্ণয় করা আমাদের শেষ। এখন আমরা বি বন্ডে যাব। কোন বন্ডে যাব? বি বন্ড। বি বন্ড একদমই সহজ, ভ্যালু অফ বন্ড উপরে হবে কি এমভি 1 প্লাস কেডি পাওয়ার এন। তাহলে এমভির মান আমাদের লাগবে কেডি এর মান, আর লাগবে এন এর মান। ওকে, তাহলে দেখো এইখানে এই যে এমভির মান কত আছে? এমভির মান বলা আছে আমার 2100, কারণ মেয়াদ পূর্তিতে মূল্যটাই হচ্ছে আমার এমভি। মেয়াদ পূর্তিতে মূল্য থাকলে মেয়াদ পূর্তিতে মূল্য আমার এমভি, না থাকলে অভিহিত মূল্য এমভি হইতো। আচ্ছা, মেয়াদ দেওয়া আছে কত? মেয়াদ দেওয়া আছে হচ্ছে আমার 8 বছর। মেয়াদ দেওয়া আছে কত? আমার 8 বছর। ওকে, আচ্ছা, তাহলে আমার এমবি কত? এমবি হচ্ছে 2100, মেয়াদ দেওয়া আছে 8 বছর, কেডি এর মান 14% অথবা কি 0.14। মানগুলো বসাই দেই সুন্দর করে। উপরে হবে 2100, নিচে হবে 1 প্লাস 0.14, পাওয়ার হচ্ছে 8। তাহলে কত টাকা বের হয়? পাওয়ার 8, 2100 ভাগ অ্যান্সার। আমার টাকা বের হয় 736.17 টাকা। যাদের এটা বের হয়েছে তাদেরটা রাইট। এই তো, যাদের এটা বের হয়েছে তাদেরটা কি রাইট। ওকে ওকে, যাদের এটা বের হয়েছে তাদেরটা কি রাইট। আচ্ছা, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এ বন্ডের বাজার মূল্য, এই বন্ডের বাজার মূল্য কত? 900 টাকা। এই বন্ডের বাজার মূল্য কত? এই বন্ডের বাজার মূল্য হচ্ছে 900 টাকা। বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত বের হয়েছে? বর্তমান মূল্য আমাদের বের হয়েছিল এই বন্ডের 957.29, 957.29 টাকা। ঠিক আছে, আমরা লিখতে পারি যা বাজার মূল্য হতে 57.29 টাকা বেশি। অন্যদিকে বি বন্ডের বাজার মূল্য কত? বি বন্ডের বাজার মূল্য হচ্ছে 700 টাকা। বি বন্ডের বাজার মূল্য 700 টাকা। বর্তমান মূল্য কত বের করছি? বর্তমান মূল্য বের করছি 736 টাকা। 736.17 টাকা, যা বাজার মূল্য হতে 736.17 মাইনাস এত, তার মানে 36.17 টাকা বেশি। যেহেতু এ বন্ডে লাভের পরিমাণ বি বন্ড হতে বেশি, সুতরাং কি করতে হবে? বি বন্ডে বিনিয়োগ করা উচিত হবে। সুতরাং এ বন্ডে বিনিয়োগ করা উচিত। এই যে এইভাবে আমার কি করতে হবে? সিদ্ধান্তটা লিখে দিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের এই ক্লাসের এই অবজেক্টিভ মানে এই সৃজনশীলের পার্টটুকু, এই সিকিউ এর পার্টটুকু যারা একদম কমপ্লিটলি ভালো করে বুঝতে পারছো, তারা এই অধ্যায় থেকে বোর্ডে যেইভাবেই প্রশ্ন দেখ না কেন তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আর কালকে আমরা শুরু করব নবম অধ্যায়, কারণ নবম অধ্যায় মাত্র 5টা সূত্র যদি আমরা শিখে ফেলতে পারি, ছোট
তাহলে আমাদের দুইটা সৃজনশীল কমন পড়ার চান্স 100%। 5টা শিখলে শুধু সিবি বের করা শিখতে হবে। সিবি বের করতে গেলে আমাদের 3টা সূত্র লাগে, আর পোর্টফোলিও আয়ের হার আর পোর্টফোলিও ঝুঁকি আমাদের শিখতে হবে। এই 5টা টাইপের সূত্র শিখলে আমাদের দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবো আমরা। এরপর আমরা হচ্ছে অষ্টম অধ্যায় শিখবো। অষ্টম অধ্যায়টা জাস্ট বুঝাই দিব, যাদের ইচ্ছা আছে তারা অষ্টম অধ্যায় অ্যান্সার করবা। আমি পার্সোনালি অষ্টম অধ্যায় অ্যান্সার না করার পক্ষে। কেন? কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক বড় হয়, অনেক টাইম কনজিউমিং হয়। ক্লিয়ার? তাও আমরা হচ্ছে অষ্টম অধ্যায় করাই দিব, যাতে তোমরা সর্বোচ্চ প্রিপারেশনটা নিতে পারো। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়ের অঙ্ক, ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক হচ্ছে যাদের কাছে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে থাকো। ইনশাল্লাহ সকল প্রশ্নই সহজ মনে হবে। আর টেস্ট পেপারে যে রকমের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই হচ্ছে পরীক্ষাতে আসে। কারো যদি কোথাও প্রশ্ন বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আবার আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।